আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা ম্যাথ ক্লাসের জন্য অনেক বেশি আসলে ইন্টারেস্টেড, সবাই কমেন্ট করছো ভাই ম্যাথ ক্লাস দেন, ম্যাথ ক্লাস দেন। তো আমরা আগে ম্যাথ প্রথম পত্রের তোমাদের হচ্ছে যে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি এই চারটা চ্যাপ্টারের মোস্ট যে ইম্পর্টেন্ট, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে, প্রায় 50টা এমসিকিউ আমরা কালেক্ট করছি। তো এই 50টা এমসিকিউর মধ্যে যে টাইপগুলো আছে, এই টাইপগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসার মতো পরীক্ষা, ঠিক আছে? তো অবশ্যই যারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিবা তারা এই টাইপগুলো খুব ভালো মতো সলভ করো, ঠিক আছে? যদি তোমাদের ক্লাস করতে প্রবলেম হয় তো এটার স্লাইড আমরা দিয়ে দিব, স্লাইডটা তোমরা দেখে নিতে পারো। ওকে, যদি কারো প্রবলেম থেকে থাকে, অনেকে আসো ক্লাসটা হয়তো অনেক পরে দেখবা, আজকেই সবাই দেখবা না। তো যাদের সময় থাকবে না তারা ক্লাসের স্লাইডটা তোমরা দেখে নিতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের প্রথমে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা কি ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের যে ইম্পর্টেন্ট টাইপগুলো সেগুলো আমরা এখানে নিয়ে রাখছি। তো টাইপগুলো ইম্পর্টেন্ট। দেখো, আমাদের এই প্রশ্নটা আসলে এমন কোনো ইউনিভার্সিটি নাই যে আসে না, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা যেহেতু অনেক আগে আসছে ঢাকা সেন্ট্রালে, তো এই বছরও আসতে পারে, মাত্রা থেকে প্রশ্ন আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, এবিসি ম্যাট্রিক্সগুলোর আকার দেওয়া আছে তোমাকে 4/5, 5/4 এবং হচ্ছে 4/2। তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স। তাহলে তোমাকে বলছে এ ট্রান্সপোজ টি প্লাস বি ইন্টু সি, এটার মাত্রা কত? তাহলে তোমাকে যদি এর মাত্রা কি আছে 4/5 না, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি এ ট্রান্সপোজ। এটা মানে কি? এ ট্রান্সপোজ মানে হচ্ছে এদের মাত্রা সারি কলাম এক্সচেঞ্জ করবে। ট্রান্সপোজ করলে কি হয়? সারি এবং কলাম এক্সচেঞ্জ করে। তাহলে এখানে হয়ে যাবে কি 4/5 আছে, এটা হয়ে যাবে 5/4, ঠিক আছে? দেখো 5/4। এখন গুণফলের মাত্রা কেমন আমরা নির্ণয় করবো? দেখো, যদি যোগফল, এই যে যোগফল, এই দুইটা যোগফলের মাত্রা কি থাকে বলতো? সেম থাকে, তাই না? দুইটা ম্যাট্রিক্সে তুমি যদি যোগ করো তাহলে তার যোগফলের মাত্রা কি সেম থাকবে। তাহলে দেখো এ ট্রান্সপোজ টি এটার মাত্রা 5/4 আর বি এর মাত্রা 5/4। তো মাত্রা সমান হলেই কিন্তু আমরা যোগ করতে পারবো। তার মানে আমাদের যে যোগফলটা দেওয়া আছে এ ট্রান্সপোজ টি প্লাস বি, এইটার মাত্রাটা আলটিমেটলি কি বলতো? এটার মাত্রাটা হচ্ছে এই যে 5/4, ঠিক আছে? এবার এর সাথে দেখো সি আমি কি করছি? গুণ করছি। তাহলে দেখো সি ম্যাট্রিক্স, এই সি ম্যাট্রিক্সটা আমি গুণ করলাম। সি এর মাত্রা কত? সি এর মাত্রা হচ্ছে 4/2, 4/2, 4/2। তো গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে তুমি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করবা তাদের মধ্যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি কি হইতে হবে? সমান হইতে হবে। দ্বিতীয়টার সারি সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে আমরা কি গুণ করতে পারবো, তাই না? তাহলে গুণের শর্ত থেকে আমরা দেখো, তাহলে এদের মাত্রাটা কি হয়? গুণফলের মাত্রাটা হয় প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলাম, অর্থাৎ যে দুইটা কমন, দেখো প্রথমটার কলাম আর দ্বিতীয় সারি কমন না, তাহলে কমনটা বাদ পড়ে যা থাকলো সেটা হচ্ছে আলটিমেটলি মাত্রা। তাহলে এ ট্রান্সপোজ টি প্লাস হচ্ছে বি ইন্টু দেখো সি, এটার মাত্রাটা কি হবে? এটার মাত্রা হয়ে যাবে হচ্ছে প্রথমটার সারি 5 আর দ্বিতীয়টার কলাম কত? 2। তাহলে 5/2 এটাই আলটিমেটলি আমাদের কি বলতো? সি নাম্বারের মাত্রা। ওকে, এটা আমরা বুঝছি। দেখো আমরা আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের। যদি তোমাকে গুণফল দেয় এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? আরেকটা মাত্রা সেটা হচ্ছে বি, এটা আমরা গুণ করতে, সেটা হচ্ছে দেখো ওয়াই জেড, ওয়াই জেড মাত্রা। তাহলে এদের গুণফলের যে মাত্রাটা সেটা কি হবে? এই গুণফলের মাত্রাটা হবে হচ্ছে কমন অংশ বাদ, তাহলে ওয়াই ওয়াই কি কমন, তাহলে বাদ দিলাম, বাকি কি থাকলো? প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। তাহলে দেখো এক্স কমা জেড। তো এটাই হচ্ছে আমাদের গুণফলের মাত্রা এবং গুণফলের মাত্রাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, গুণফলের মাত্রা অনেক বেশি। আর ট্রান্সপোজটা মনে রাখবা, ট্রান্সপোজ করলে কি হবে? সারি এবং কলাম এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? সি নাম্বার। তো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে ম্যাট্রিক্সে ব্যতিক্রমী হবে কি না, ঠিক আছে? বিটা এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে? তো ব্যতিক্রমী হওয়ার শর্ত কি ভাই? ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে যদি একটা ম্যাট্রিক্সের মান, যদি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি জিরো হয়ে যায়, যদি জিরো হয়ে যায় তাহলে আমরা সেটা কি বলবো? সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী, ব্যতিক্রমী। এবং এই ব্যতিক্রমী হলে আর কি কি হতে পারে? তোমাকে অনেক সময় বলতে হবে, ব্যতিক্রমী না বলে বলবে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়, ঠিক আছে? তাহলে বিপরীত ম্যাট্রিক্স কখন সম্ভব হবে না? যখন কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে, অর্থাৎ ওর মান যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি তোমার হচ্ছে ব্যতিক্রমী এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। এভাবে তোমার দিতে পারে, বলবে যে বিটার কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না বা নির্ণয় করা সম্ভব নয়, তখন তুমি এর মডুলাস বের করবা, ওখানে সমাধান করলে বিটা বা এখানে আলফা যা কিছু দিতে পারে, নিয়মটা সেম, এটার মান ইকুয়াল জিরো হবে। এখানে আলফা থাকতে পারে, এ থাকতে পারে, সি থাকতে পারে, যাই কিছু সেম নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা গুণ করবো কিভাবে? এই যে আর গুণ, এর প্রধান কর্ণ বরাবর এই দুইটা গুণ করব, বিয়োগফল দ্বিতীয় আমাদের যে গৌণকর্ণ, গৌণকর্ণের গুণফল, ঠিক আছে? তাহলে গুণ করে ফেলি। বিটার সাথে বিটা প্লাস 5 গুণ করলে কি হয়ে যাচ্ছে আমাদের? বিটা স্কোয়ার প্লাস হচ্ছে 5 বিটা, ঠিক আছে? বিটা স্কোয়ার প্লাস 5 বিটা।
এরপর দেখো 3 আর 2 গুণ করলে কত 6, আর মাঝখানে চিহ্ন কি হবে, মাঝখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, প্রধান কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় গৌণ কর্ণের গুণফল ইকুয়াল কত হবে 0, এটা হচ্ছে মান। ওকে, তাহলে দেখো এখানে আমরা সমীকরণ যদি সমাধান করে দিই বিটা স্কয়ার প্লাস 5 বিটা মাইনাস সি, তাহলে 5 আর 2 যোগ করলে 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 আর 2 গুণ করলে মাইনাস 6 হয়। এখানে চিহ্ন কি দেওয়া আছে দেখো তো প্লাস, আর এখানে গুণফলের চিহ্ন মাইনাস দেওয়া আছে, তার মানে এখানে আমাদের 3 আর 2 হবে না। যদি দুইটা যোগ থাকতো আমরা করতে পারতাম, মিলটাম উৎপাদক করতেছি, তাহলে আমরা কি করবো এখানে, তাহলে অবশ্যই বড়টা রাখতে হবে পজিটিভ, কারণ যোগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখো 6 বিটা মাইনাস বিটা যদি করে দিই, দেখো প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 6 হয়, আবার দেখো এটা বিয়োগ করলে প্লাস বিটা হয়। আচ্ছা, মাইনাস 6 ইকুয়াল কত হবে 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা এই দুইটার সমাধান করলে এখানে পাচ্ছি হচ্ছে, যদি বিটা কমন নাও তাহলে কি থাকে, বিটা প্লাস 6 পাচ্ছ, আর এখানে মাইনাস 1 কমন নিলে বিটা প্লাস 6 এই মানটা তুমি পাচ্ছ ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে বিটার মান কিন্তু দুইটা আসবে, একটা কি বলতো, এই বিটা প্লাস 6 পাইলাম ইন্টু বলতো এটা হচ্ছে বিটা মাইনাস 1 ইকুয়াল 0। অতএব বিটার মান হচ্ছে কি, একটা হচ্ছে প্লাস 1 পাচ্ছ, একটা হচ্ছে মাইনাস 6 পাচ্ছ। তো এটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। তো প্লাস 1 মাইনাস 6 এটা বি নাম্বার অপশন তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নগুলো দিবে, এ থাকতে পারে, আলফা থাকতে পারে, যা খুশি থাকতে পারে, প্রসেসটা সেম, প্রধান কর্ণ গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল ইকুয়াল 0। তাহলে কি ব্যতিক্রমী হবে, অথবা যদি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। ঠিক আছে, টাইপটা ইম্পর্টেন্ট, এটা হুবহু আসবে এটা কোনো কথা নাই, কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তোমাকে বলছে এটা মান ইকুয়াল 0 তোমাকে হলে এটা x এর মান কত, এটার মান 0, তাহলে নরমালি তুমি মান বের করো। তাহলে মান বের করো মানে কি, এই যে প্রধান কর্ণ এদের গুণফল মাইনাস গৌণ কর্ণ এদের গুণফল ইকুয়াল কত হবে 0, তাহলে x এর মান সমীকরণ সমাধান করে বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা যদি গুণ করে দিই, নরমালি কি হবে, এটার মান বের করলে কি হবে, দেখো x মাইনাস 2 ইন্টু x প্লাস 4। ঠিক আছে, এই দুইটার গুণফলের বিয়োগফল দেখো মাইনাস 5 হচ্ছে, এখানে মাইনাস 5 মাইনাস সূত্রের মাইনাস, আর মাইনাস 5 1 গুণ করলে কত হবে, মাইনাস 5 হবে ইকুয়াল কত 0 তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এখানে x দিয়ে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস 2x মাইনাস 8 মাইনাস হচ্ছে প্লাস 5 ইকুয়াল কত হলো 0। তো দেখো এটা আমি সমাধান করলে x স্কোয়ার 4x, এখানে তুমি পাচ্ছ x স্কোয়ার প্লাস হচ্ছে 2x, হ্যাঁ 8, আর এখানে 3, তার মানে তুমি এখানে মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি বলতো, এখানে তোমার 3 মাইনাস 1 হবে, তার মানে 3 মাইনাস 1 মানে 1 আর মাইনাস 3 হবে অ্যান্সার, এটা দেখে বলা যাচ্ছে, তাই না? যারা সমীকরণ সমাধান করো অনেক, তারা দেখে বুঝতে পারবে। দেখো এখানে x প্লাস মিলটা উৎপাদক 3x মাইনাস x, এখানে দেখো মাইনাস 3 ইকুয়াল 0, তার মানে এটা আমি বলতেই পারি যে এটা আসবে যে x প্লাস 3, হ্যাঁ, আর এটা একটা আসবে হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে তোমার x এর ভ্যালু কি কি আসতেছে দেখো তো, x এর ভ্যালু, অতএব x ইকুয়াল কি পাবো, দেখো x মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে x এর মান 1, তাহলে এখানে পেলাম 1। আর এটা কি দেখো তো, x প্লাস 3 ইকুয়াল 0 মানে কি, x ইকুয়াল মাইনাস 3, তাহলে এখানে পেলাম মাইনাস 3, তার মানে 1 মাইনাস 3 যেটা আছে সেটা আমাদের অ্যান্সার, সি নাম্বার। তুমি পরীক্ষার খাতায় এত ক্যালকুলেশন করার সময় পাবা না, খুবই সিম্পলি তোমাকে জাস্ট এই লাইন লিখে এই লাইনে জাম্প করতে হবে, এই লাইনে জাম্প করতে হবে মনে মনে, কারণ তুমি খুবই অল্প সময় পাবে। এই যে এই পাশ দিয়ে হয়তো খাতার দিকে রাফ করার জন্য তোমাকে অল্প কিছু জায়গা দিতে পারতেছে, তাহলে এই যে অল্প সময় 1-2 লাইনে তোমাকে কিভাবে ক্যালকুলেশন করবা এটা তোমাকে জানতে হবে, লাইন মাথায় সবগুলো মাথায় করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে এ দেওয়া আছে, তাহলে এ ইনভার্স কত। তো আমরা ইনভার্স বের করাটা খুবই সহজ একটা টেকনিক দেখি, সেটা দেখো, তোমাকে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি, যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা ইনভার্সটা কিভাবে বের করবো, খুবই ইজিলি। এ ইনভার্স ইকুয়াল হচ্ছে 1 ডিভাইড বাই প্রধান কর্ণের গুণফল, তাহলে কি হলো এডি মাইনাস দ্বিতীয় কর্ণের গৌণ কর্ণের গুণফল, দেখো বিসি, এটা করলাম। ঠিক আছে, তার সাথে যে একটা ম্যাট্রিক্স লাগবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেটা কিভাবে করবো, এই যে প্রধান কর্ণ বরাবর যারা আছে এদের কি করবো, এক্সচেঞ্জ করব, মানে এ যাবে বি এর কাছে, ডি এর কাছে, ডি যাবে এর কাছে। তাহলে দেখো এখানে ডি চলে আসলো, এখানে এ চলে আসলো, আর আমাদের যে গৌণ কর্ণটা আছে এদের চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে এখানে চলে যাবে মাইনাস বি, এখানে চলে যাবে মাইনাস সি, দ্যাটস ইট। এটাই আমাদের ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু চলে আসলো 2/2 ক্রমের। আর পরীক্ষায় তোমাকে 2/2 ক্রমের দিবে, কারণ এটা তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, তাই না? তো 2/2 ক্রমের বেশি দিবে না, তুমি এই ট্রিকটা খাটায় খুবই সিম্পলি করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এটা খুবই কাছাকাছি হয়ে গেছে, এটা কিন্তু আবার দূরে দূরে আছে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে দূরে দূরে আছে, এটা আবার অনেকে ভুল করো না। এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে মাইনাস সি এবং এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা করে ফেলে দেখো, আমাদের এ ইনভার্সটা বের করবো। এ ইনভার্স তাহলে আমরা কি করবো, 1 ডিভাইড বাই প্রধান কর্ণের গুণফল মাইনাস 4, এখানে দেখো মাইনাস 4 লিখলাম। ঠিক আছে, দেখো 2 আর 3 মাইনাস 3 গুণ করলে মাইনাস 6, মাইনাস হচ্ছে প্লাস, এই সূত্রের মাইনাস একটা আছে, আর এখানে মাইনাস 6 হয়ে গেল, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে প্লাস 6 আমি পাইলাম। ঠিক আছে, আচ্ছা দেখো প্লাস 6 আমি পাইলাম। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রধান কর্ণ বরাবর এটা কি করবে, এক্সচেঞ্জ করবে, 1 যাবে 4 এর কাছে আর 4 যাবে 1 এর কাছে, তার মানে এখানে হয়ে গেল কি দেখো তো, 1 গেল 4 এর কাছে, তাহলে এটা যাবে 4,
এবং এখানে আসবে কি বলতো -1। আর বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলো আমরা লিখবো কি করব, চিহ্ন পরিবর্তন। দেখো -3 আছে, +3 হয়ে গেল, +2 আছে, এখানে -2 হয়ে গেল, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে তোমার 1/2 আসে, আর এখানে যে ম্যাট্রিক্সটা আছে 4 3 -2 -1, দেখো এটা কয় নাম্বার অপশন আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে হাফ আসছে, তারপর দেখো 4 3 -2 -1, তার মানে আমাদের বি নাম্বারটা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা খুবই ইজিলি করে ফেলবো। ওকে, ট্রিক্সটা মনে রাখবা, খুবই সহজে, জাস্ট এক লাইন, এটা মনে রাখলে তুমি এক লাইন 2 লাইনের মধ্যে তোমার হয়ে যাচ্ছে। তুমি চাইলে 2 লাইনে 1 লাইনে করতে পারবা, কারণ তুমি এই যে এটা ক্যালকুলেশন মনে মনে করলা, করে জাস্ট অ্যাডজয়েন্ট করে দিলা, শেষ। পরবর্তীতে আসো, তোমাকে ভুক্তির সহগুণকটা বের করতে হচ্ছে। সহগুণক কি বলছে? সহগুণক, অনুরাশি এবং সহগুণক। ঠিক আছে, আচ্ছা তাহলে পরবর্তী যে প্রশ্ন দেখো, তোমাকে বলছে সহগুণকটা বের করো। তো সহগুণক বের করার আগে তোমাকে আগে অনুরাশি বের করে জানতে হবে। ঠিক আছে, অনুরাশি, তো অনুরাশিটা বের করতে হবে। ঠিক আছে, তো সহগুণকের সূত্র হচ্ছে এই যে সহগুণক, এই সহগুণক, ঠিক আছে, সহগুণক ইকুয়াল হচ্ছে -1, এর পাওয়ার হবে হচ্ছে সারি এবং কলামের যোগফল। ঠিক আছে, তার সাথে তোমার অনুরাশি করতে হবে গুণ। ঠিক আছে, অনুরাশি করতে হবে। অনুরাশি জিনিসটা কি ভাই? তোমাকে এখানে যে ভুক্তিটা দেওয়া থাকবে ওইটা যে এখানে অবস্থান করছে তার সারি এবং কলাম বাদ দিবা, দেওয়ার পর যে নির্ণয়টা পাচ্ছ ওটার মান তুমি বের করবা। ঠিক আছে, যেমন এখানে আমি একটু বলি, বোঝার চেষ্টা করো। এখানে তোমাকে 2 আর 2/3 ভুক্তি বলছে। তাহলে 2/3 ভুক্তি মানে কি? যে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে যে অবস্থান করছে। তাহলে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে কি আছে? -5। তোমাকে এখানে 2/3 ভুক্তি না বলে তোমাকে ডিরেক্ট 5 বলতে পারতো। ডিরেক্ট কি বলতে পারতো? -5 তোমাকে বলতে পারতো। তাহলে -5 বললেও যা হবে, এই 2/3 বললে সেম, তোমাকে জাস্ট বের করতে হবে। এভাবে দেখলে খুবই ইজি। তুমি যে প্রথমটার কি সারি বাদ দিবা, প্রথম সংখ্যা মানে কি 2, 2 সারি, 2 নাম্বার সারি বাদ দিবা, 3 নাম্বার কি কলাম, এভাবে থাকলে খুব ইজি হয় আর কি। ঠিক আছে, তো ডিরেক্ট আমি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ দিয়ে দিব, অবশিষ্ট যা থাকবে, তাহলে আমি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ দিলাম, অবশিষ্ট কি কি থাকলো? 2 -1 আর দেখো 7 6। তো এইটার যে মান, এই মানটাই হবে আমার কি? অনুরাশি। এই মানটাই হবে আমাদের অনুরাশি। কার অনুরাশি? 2/3 তম ভুক্তির অথবা -5 এর অনুরাশি। ওকে, যেখানে অবস্থান করছে ওর সারি কলাম বাদ দিয়ে যা থাকবে তার মানটা হবে অনুরাশি। ওকে, আর অনুরাশির সামনে তুমি যদি সারি কলাম যোগ করে দাও, দেখো তাহলে এটা যদি আমাকে সহগুণক বলতো, সহগুণক, অনুরাশি পাইলাম না, তাহলে সহগুণক কি হবে? -1। এই যে 2 3 এটাই তো আলটিমেটলি সারি কলাম, তাই না? তাহলে -1 এর পরে পাওয়ার কি হবে? 2 + 3। যেই ভুক্তি বলবে ওই ভুক্তিটা যেখানে অবস্থান করবে ওদের যোগফল, সারি যোগ কলাম। ওকে, তাহলে দেখো -1 এর পাওয়ার কি? বিজোড়, তার মানে এখানে -1 থাকবে একটা, -1। আর এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি 2 আর 6 যোগ গুণ করলে কত হয়? 12। আর দেখো -7, -1 প্লাস হয়ে গেল, তাই না? তাহলে 12 যোগ দেখো 7, তার মানে আমাদের অ্যান্সার পাচ্ছি কত? -19। তো -19 হচ্ছে এইটার সহগুণক। যদি আমাদের যদি বলতো কি অনুরাশি বলতো, তাহলে অনুরাশি কি হইতো? +19। কিন্তু যদি তোমাকে বলতো অনুরাশি, অতএব অনুরাশি যদি বলতো, অনুরাশি, তোমাকে যদি অনুরাশি বের করতে বলছো, অনুরাশি মানে কি হইতো? এই যে -1 থাকতো না, তাহলে কি +19, এটা তোমার হয়তো অ্যান্সার। আর সহগুণক বললে -19। ঠিক আছে, তাহলে -19 এই নাম্বার অ্যান্সার। তাহলে সহগুণক আমরা অনুরাশিটা বুঝতে পারছি। যেই ভুক্তি বলবে ওর সারি কলাম বাদ দিয়ে দিবা, তাহলে যেটা পাবা ওর নির্ণায়কের মানটাই হবে সহগুণক অনুরাশি। তার সামনে যদি -1 সারি এবং কলাম যোগ করে দাও, চিহ্ন সহ যেটা, সেটা সহগুণক। আরো মনে রাখতে পারবা সহগুণকের কি থাকে? চিহ্ন থাকে। এভাবে মনে রাখতে পারবা সহগুণের কি থাকে? চিহ্ন থাকে। এরপর আসো, ম্যাট্রিক্সের প্রতিসম কিনা বা সি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের প্রতিসম হবে। প্রতিসম হওয়ার শর্ত কি হবে? প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে কোন ম্যাট্রিক্সের তুমি যদি ট্রান্সপোজ করো, কোন একটা ম্যাট্রিক্সের তুমি যদি ট্রান্সপোজ করো, তাহলে তুমি যদি সেই মানটাই পাও বা সেই ম্যাট্রিক্সটা পাও, সেটা আলটিমেটলি কি হবে? তোমাদের হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আরো যদি বলি, যে কোনো একটা ভুক্তি তুমি নিলা, দেখো 2/3 তুমি ভুক্তি নিলা, আচ্ছা যে কোনো একটা ভুক্তি নিলাম, ঠিক আছে, যে কোনো একটা ভুক্তি নিলাম, মনে করো এ একটা ভুক্তি, সেটা হচ্ছে 2,3 ভুক্তি। ঠিক আছে, তো যখন তুমি এটা ট্রান্সপোজ করবা তখন এটা কি হয়ে যাবে? এ 3,2 হয়ে যাবে। অর্থাৎ 2/3 তমতে যে অবস্থান করছে, 3/2 তমতে সেটাই যদি অবস্থান করে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রতিসম হয়ে যাবে। যেমন বলছে সি এর কত মানের জন্য, দেখো সি কোথায় অবস্থান করছে? সি কিন্তু এখানে অবস্থান করছে। এই অবস্থানটা স্পেসিফিক ভাবে কি বলবো? সি কয়তম ভুক্তি? দেখো তো 2 নাম্বার সাথে 3 নম্বর কলম না, তাহলে এটা হচ্ছে 2-3 তম ভুক্তি, 2-3 তম ভুক্তি। তাহলে আমি যদি এটাকে প্রতিসম বলতে চাই, প্রতিসম বললে তোমাকে অবশ্যই দেখো এটা কি 2/3 ভুক্তি না, তাহলে অবশ্যই প্রতিসম বললে তোমাকে তুমি এটা লিখতে পারো। প্রতিসম যদি হয় তাহলে আমি এটাকে অবশ্যই লিখতে পারি যে 2-3 ভুক্তি, 2-3 ভুক্তি, এবং আমাদের যে 3-2 ভুক্তি, 3-2 ভুক্তি, এই ভুক্তিটা কি হবে? সমান হবে। এই ভুক্তিটা কি হবে? সমান হবে। ওকে,
তাহলে কি এ ট্রান্সপোজ করলে এ পাবো। ওকে, যেহেতু প্রতিসম বলছে, তাহলে আমাদের দেখো 3 2 সমভুক্তি কে আছে, 3 নম্বর সারি 2 নম্বর কলম কে আছে, 4 আছে না, তাহলে এই যে এটার এটা কি হবে, সমান হবে। তাহলে আমরা সি সমান কি লিখতে পারি, সি ইকুয়াল আমরা 4 বলতে পারি। দেখো এটা কে বুঝছো, প্রতিসম হলে ট্রান্সপোজ করলে মূল ভেক্টরটা আমাদের ম্যাট্রিক্সটা পাবো। তাহলে সেই ক্ষেত্রে 2 3 তম ভুক্তি ইকুয়াল কি হবে, 3 2 তম ভুক্তি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো আমরা কি বলছি 2 3 ভুক্তি বললাম। ঠিক আছে, তাহলে আমাদের সিটা কি 2 3 ভুক্তি। তাহলে আমি যদি এটাকে ট্রান্সপোজ করে দিলে কি হয়ে যাবে, 3 2 কমা, তাই না, এই যে 3 2, তাহলে 3 2 কি আছে, 4 আছে, তাহলে 4 হচ্ছে আমাদের সি ইকুয়াল 4। ওকে, তো ইজিলি আমরা এই মানগুলো বের করতে পারবো, এই নাম্বারটা রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন দেখো, বক্র প্রতিসম। বক্র প্রতিসম শর্ত কি, তুমি যদি এ ট্রান্সপোজ করো তাহলে এটা কি হবে, মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, এটা আলটিমেটলি কন্ডিশন, বাট আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর কি থাকবে, প্রধান কর্ণ বরাবর মেইন যে কন্ডিশন, প্রধান কর্ণ বরাবর সবগুলো কি হবে, 0, এটা 0 হবে, এটা 0 হবে, এটাও 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এর মান, বি এর মান এটা কি হবে বলতো, প্রতিসম হওয়ার কন্ডিশনই হচ্ছে তোমার প্রধান কর্ণ বরাবর কি থাকতে হবে, 0 তুমি অবশ্যই নিতে হবে। তাহলে দেখো এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল এটা সমান কি হবে, 0 হবে। ঠিক আছে, আর একটু যদি স্পেসিফিক বলে দিই, দেখো এরকম একটা ম্যাট্রিক্স তুমি পাবা, যদি দেখো এরকম আছে 0, ঠিক আছে, 0-র পরে তুমি পাচ্ছ হচ্ছে মনে করো এখানে আছে বি, এখানে আছে সি। তাহলে দেখো আমি আগে 0 নিই, প্রধান কর্ণ বরাবর 0, তাহলে এই যে এখানে হবে 0, ওয়েট, এখানে হবে একটা 0 এবং এখানে হবে একটা 0। ঠিক আছে, এই বরাবর দেখো কি থাকলো, এই বরাবর ডি থাকলো। এবার এটা হচ্ছে মনে করো আয়না, এটা হচ্ছে আয়না, আয়নার ওই পাশে যা মানগুলো আছে নিচের দিকে তার বিপরীত চিহ্নযুক্ত মান থাকবে, সেম জিনিস থাকবে, খালি আমি যদি হাত এখানে দেখাই আয়নাতে, তাহলে ডান হাত কি দেখায়, বাম হাত দেখায় না, অর্থাৎ কি যা দিচ্ছ তার উল্টা চিহ্নযুক্ত, কিন্তু জিনিসটা সেম থাকতেছে। তার মানে উপরের যে ভুক্তিগুলো নিচের ভুক্তিগুলো সেম থাকবে, জাস্ট চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রতিসমগুলো তুমি এভাবে করতে পারো। দেখো বি এর জায়গায় এখানে বি চলে আসবে, এখানে কি চলে আসবে বলতো, এখানে চলে আসবে সি, আর ডি কে এখানে চলে আসবে ডি, চিহ্ন কি হবে, মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো এটাই কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, এটা তোমার হচ্ছে বি প্রতিসম হয়, এটা কিন্তু একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রধান কর্ণ বরাবর কি থাকবে, 0 0 থাকবে, প্রধান কর্ণের ওই পাশে যা থাকবে নিচের দিকে সেম থাকবে, কিন্তু চিহ্ন ভিন্ন থাকবে। ঠিক আছে, এটা কিন্তু বি প্রতিসমর উদাহরণগুলো খুব ইজিলি বের করতে পারবা। তাহলে এই যে বি নাম্বারটা রাইট অ্যান্সার। পরবর্তী দেখো এখানে 4 ইন্টু এ ইনভার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক সময় 2 ইন্টু এ ইনভার্স এরকমও থাকে, এরকমও থাকে, যা খুশি থাকো। দেখো এখানে আমাদের মডুলাস অফ 4 ইন্টু এ ইনভার্স না, কার উপর ইনভার্স আছে, এর উপর ইনভার্স না, তো তুমি এখানে 4 লেখো, 4 ইন্টু, এখানে আমাদের সাদা লিখছি না, কারণ আমার সাদাতে এটাতে তোমার যখন প্রিন্ট আউট দিও ওটা আসে না। ওকে, আর এই মধ্যে সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখো। দেখো 4 ইন্টু কার উপর ইনভার্স, শুধুমাত্র এর উপর ইনভার্স না, তাহলে দেখো 1 ডিভাইডেড মডুলাস অফ এ। এবার এর যে মাত্রা, এই মাত্রাটা হবে এটার উপরে। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে বর্গ ম্যাট্রিক্সের মাত্রা কি 4n, n এর মান কত, এখানে n এর মান দেখো 2, কেন, এটা 2/2 করে ম্যাট্রিক্স না। ওকে, তাহলে সূত্রটা কি হইতো, দেখো 4 টু দি পাওয়ার n ইন্টু 1 বাই মডুলাস অফ a। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তাহলে দেখো 4 কয় বাই কয় ক্রমে, 2/2 না, তাহলে জাস্ট 2 বসায় দাও, 2 ইন্টু 1 ডিভাইড মডুলাসের মান কত 1 0, 2 2 4, তাহলে 4, তাহলে উপরে থাকলো 16 ডিভাইড বাই 4 ইকুয়াল কত হয়ে গেল, ইকুয়াল হচ্ছে 4। তাহলে এই 4টা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের প্রশ্নগুলো খুবই অ্যান্সার করতে পারবো ইজিলি। তো অনেক সময় তোমাকে এরকম দেওয়া থাকবে, 4 এর জায়গায় অনেক সময় তোমাকে 2 দেওয়া থাকবে। ঠিক আছে, অনেক সময় তোমাকে 2 দেওয়া থাকবে, যেমন মনে করো 2 এ ইনভার্স। ঠিক আছে, এটা সমান আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ইন্টু 1 ডিভাইড বাই মডুলাস অফ a। এনটা কি, এনটা হচ্ছে তোমাকে যদি একটা an/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে, ঠিক আছে, an/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে, ওইটা তার মাত্রাটা হবে 2 এর উপরে। আবার তোমাকে যদি এরকম থাকে 2টার উপরে ইনভার্স, 2টার উপর ইনভার্স থাকে না, যদি থাকে 2 টোটালটার উপর ইনভার্স এরকম, তাহলে আমরা কি লিখবো 1 ডিভাইড বাই 2 মডুলাস অফ a, 2 এর পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, এভাবে লেখা যায়। পরে দেখো বিপরীত ম্যাট্রিক্স বলছে, সেম ভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার ট্রিক্স আমরা দেখছিলাম, সেটা কিভাবে করব। দেখো a ইনভার্স, প্রথম কথা হচ্ছে গুণ করে দেবো, cos ইনভার্স cos স্কয়ার, sin আর sin গুণ করলে মাইনাস sin স্কয়ার, সামনে একটা মাইনাস থাকে, তার মানে 1 ডিভাইড বাই আমি পাচ্ছি কি cos স্কয়ার থিটা প্লাস আলটিমেটলি sin স্কয়ার থিটা, তুমি পেয়ে গেলে। দেখো গুণ করলে এটাই আসছে, দেখো প্রধান কর্ণ বরাবর গুণ করো, গৌণ কর্ণ বরাবর বিয়োগ করে দাও। তারপরে আমাদের কাজ কি হবে, প্রধান কর্ণ বরাবর যারা থাকছে তারা কি এক্সচেঞ্জ হবে, তাহলে cos থিটা সেম জিনিস, তাহলে এখানেও cos থিটা থাকলো, এখানেও তোমার cos থিটাই থাকলো। এবার গৌণ কর্ণ বরাবর যারা আছে এটা চিহ্ন পরিবর্তন, তাহলে এখানে আসলো মাইনাস সাইন থিটার জায়গায় প্লাস সাইন থিটা, এখানে প্লাস সাইন থিটা, আর এখানে ছিল প্লাস সাইন থিটা, এখানে যাবে মাইনাস সাইন থিটা, ব্যাস এইটাই আলটিমেটলি আমাদের বিপরীত ম্যাট্রিক্স, যেহেতু এটা সমান 1 চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে cos থিটা, হ্যাঁ cos থিটা মাইনাস সাইন থিটা, তারপর দেখো এখানে কি আসে, এখানে আসে তোমার মাইনাস সাইন থিটা, সরি প্লাস সাইন থিটা,
প্লাস সাইন থিটা, আর এখানে তোমার চলে আসবে কস থিটা। ব্যাস, এটাই আলটিমেটলি আমাদের বিপরীত ম্যাট্রিক্স। ওকে, এটা কয় নাম্বার আছে দেখো, কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা, নিচে সাইন থিটা কস থিটা, এই যে সি নাম্বার। পরবর্তী দেখো আমাদের এখানে সুন্দর একটা ম্যাথ, গুণ। গুণটা একটু ভালো করে দেখবা, গুণের নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুণটা আসতেই পারে, ইনভার্স এবং গুণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ইনভার্স বের করা এবং এ বি দুইটার গুণফল বের করা, এই দুইটা টাইপ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এই বছরের জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা গুণ নিছি যেটা থেকে আসতে পারে। তোমরা এ বি গুণ করবো, তাহলে গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম কি? আমরা কি করি, প্রথমটা সারি দিয়ে তৃতীয়টার কলামগুলোকে গুণ করি, দ্বিতীয়টাকে কলাম দিয়ে কলামকে গুণ করি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এ গুণ বি তোমাকে বের করতে বলছে, তাহলে আমরা চলো বের করি। এ গুণ বি বের করতে বলছে, তাহলে ম্যাট্রিক্সের মানগুলো বসাও। তোমাকে এখানে 1 আই, তারপর দেখো এখানে আচ্ছা আই, তারপর তোমাকে বলছে এখানে মাইনাস আই, তারপর দেখো এখানে 1। ঠিক আছে, বি দেওয়া আছে দেখো আই -1, তারপর দেখো -1, এখানে আছে মাইনাস আই। ঠিক আছে, দুইটা গুণ করে দাও। তাহলে কি করব, প্রথমটা সারি দিয়ে দ্বিতীয় কলাম, তাহলে প্রথম যে সারিটা আছে এই সারি দিয়ে একবার এই কলামকে গুণ করব, আর একবার কি এই কলামে গুণ করলে গুণফলগুলা আমরা আছে সারি ওয়াইজ এবং কলাম ওয়াইজ লিখবো। প্রথম সারিতে প্রথম কলামের জন্য, দ্বিতীয় কলামের জন্য দুইটা দুইটা করে ভুক্তি লিখবো। দেখো গুণ করে দাও, আয়ের সাথে 1 এর সাথে আই গুণ করো, তাহলে কি হচ্ছে, আই হচ্ছে। যোগ করতে হবে, যোগ এই যে আই, এই দিয়ে এই -1 এর গুণ, তার মানে কি থাকলো মাইনাস আই। ওকে, তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এবার কাজ কার পালা, দ্বিতীয় কলামকে আমাকে গুণ করতে হবে প্রথম সারি দিয়েই। গুণ করে এই যে দ্বিতীয় কলামে লিখতে হবে, প্রথম সারি দ্বিতীয় কলামে 1 দিয়ে -1 গুণ করলে কত থাকে, -1। আই ইন্টু মাইনাস আই মানে কি হচ্ছে, মাইনাস আই স্কোয়ার। দেখো আই স্কোয়ার মানে কিন্তু -1। ঠিক আছে, মানটা কিন্তু বসাইতে হবে। আচ্ছা, পরবর্তী দেখো প্রথম কলাম দিয়ে গুণ করা শেষ, এবার কি দ্বিতীয় কলাম দিয়ে দ্বিতীয় সারি দিয়ে পর্যায়ক্রমে প্রথম এবং দ্বিতীয় কলামকে আমরা গুণ করে দিব। তাহলে দেখো মাইনাস আই ইন্টু মাইনাস আই, তার মানে কি হলো মাইনাস আই স্কোয়ার, আর এখানে দেখো 1 দিয়ে এটাকে -1। তারপর আসো দ্বিতীয় কলামে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস আই হলো 1 ইন্টু মাইনাস আই, এই যে আই। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি আসে, দেখো এই যে আই মাইনাস আই মানে কত, 0 চলে আসলো, এখানে তোমার 0 চলে আসছে। ঠিক আছে, -1, দেখো আই স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার, এটা মানে হচ্ছে -1 কিন্তু চলে আসে। দেখো যে রুট আবার -1 আছে, তাহলে স্কোয়ার করলে কি রুট উঠে গেল। আর মাইনাস আই স্কোয়ার মানে কি +1 না, তাহলে +1 যদি আমি এখানে বসে তাহলে কি -1 +1 মানে কি 0 হয়ে গেল না, তাহলে এটাও 0 হয়ে গেল। ঠিক আছে, এটাও 0 হয়ে গেল। দেন দেখো আই স্কোয়ার -1, আই স্কোয়ার মানে কি, এটা কি বললাম +1 -1 মানে কি 0, এটাও 0 হয়ে গেল। সেম আই মাইনাস আই মানে কত, এটাও 0 হয়ে গেল। তো এই যে এইটাই আলটিমেটলি আমাদের বলতো গুণফল, এটাই আমাদের এবি। ওকে, এটাই আমাদের এবি। তাহলে এটা কই আছে দেখো, সিন বি নাম্বার অপশনটা। তো এইভাবে গুণগুলো আমরা করব। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে সরলরেখা থেকে চলে আসলাম আমরা, সরলরেখা। তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেওয়া আছে, লম্ব রেখার ঢাল। এটা একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লম্ব রেখা নির্ণয়, লম্ব রেখার ঢাল নির্ণয়। লম্ব রেখার ঢালটা আমরা কি করব, দেখো দুইটা সরলরেখা যদি থাকে তাহলে লম্ব রেখার ঢাল। আচ্ছা, আমরা ঢাল বের করার সহজ আগে টেকনিকটা দেখে নিই। দেখো ঢাল কেমনে বের করে, এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ যদি থাকে, তার ঢাল আমরা কিভাবে করব, ঢাল এম এটা সমান হচ্ছে -x এর সহগ, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে y এর সহগ, এটা হচ্ছে আমরা সূত্র। ঠিক আছে, তো দেখো এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে -a, মাইনাস সূত্রে কিন্তু মাইনাস এখানে থাকবে। ঠিক আছে, আর y এর সহগ কত, b। এটা আলটিমেটলি ঢাল। লম্ব রেখার ঢাল যদি বলে তোমাকে, লম্ব রেখার ঢাল, অতএব লম্ব রেখার ঢাল এটা বের করার সূত্র হচ্ছে, দেখো এটা বের করার সূত্র হচ্ছে m2 এর সমান পাবো হচ্ছে মাইনাস, আচ্ছা তুমি কিন্তু দেখো একটা মাইনাস পাইছো না, তাহলে এই যে ঢাল দ্বয়ের যে আলটিমেটলি তুমি এখানে যদি m2 ডিরেক্ট বের করো, ঠিক আছে, একটা সরলরেখার ঢাল বের করো, তাহলে তোমাকে এখানে ডিরেক্টলি তুমি হচ্ছে b/a এটা লিখতে পারো। কেন b/a আমি লিখবো, কারণ হচ্ছে লম্ব রেখার ঢাল লম্ব হলে, দুইটা সরলরেখা যদি লম্ব হলে আলটিমেটলি যে m1 ইন্টু m2, অর্থাৎ দুইটা সরলরেখার ঢালের মান কত হবে, -1। তাহলে তুমি যখন m2 বের করবা তাহলে কি হচ্ছে -1 ডিভাইড বাই m1 না, তুমি যেহেতু m1 এর জায়গায় যে মাইনাস পাইছো অলরেডি, তাহলে মাইনাস বসালে মাইনাস প্লাস হয়ে গেল। এটাই প্রথমটা ঢাল বের করবা, তাকে উল্টাই দিবা, তাকে কি করবা, উল্টাই দিবা, চিহ্ন সহ উল্টাই দিবা, তাহলে কি লম্ব রেখার ঢাল পেয়ে যাবা। তাহলে এটার ঢাল কি হচ্ছে, এটার সমীকরণটা কেমন আছে বলতো, y ইকুয়াল
এম এক্স প্লাস সি এই টাইপের না, যেখানে এক্স এর সবটা কি ঢাল, তাহলে এখানকার যে ঢাল এটাই তো এম ওয়ান কত -1 না, তাহলে এম ওয়ান যদি -5 হয় তাহলে এম টু কত হবে, কি বললাম চিহ্ন সহ উল্টাই দিবা। তাহলে দেখো এখানে তোমাকে বলছে কি যে এম ওয়ান এটা সমান দেখো -5, তাহলে অতএব এম টু সমান কত হবে, চিহ্ন সহ উল্টাই দিব, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, উল্টাই দিব মানে কি 1/5। তাহলে এই যে গুণফলের যে অর্থাৎ লম্ব রেখার যে ঢাল সেটা কত হবে 1/5, ঠিক আছে 1/5। আর যদি সরল রেখা বলতো, যদি সরল রেখা বলতো এখানে লিখে দিই সরল রেখা, সরল রেখা হলে এই দুইটা ঢাল কিন্তু সমান হয়, m1 = m2, ঠিক আছে m1 = m2, মনে থাকবে। আচ্ছা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। তাহলে দুইটা সরল রেখা, একটা সরল রেখা যদি এমন হয় x + by + c থাকে তাহলে ঢাল কি হবে -x এর সহগ / y এর সহগ। আচ্ছা আর এরকম থাকলে দেখো y = mx + c, জাস্ট x এর সহগটাই ঢাল তুমি পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্নে আসো, এখানে তোমাকে বলছে দেখো একটি সরলরেখার ঢাল তোমাকে দেওয়া আছে -1। আচ্ছা তাহলে x অক্ষের সাথে সরলরেখাটি কত কোণে আনত আছে, তাহলে এই যে ঢাল, এই ঢাল সমান কি লেখা যায় জানো, ঢাল সমান লেখা যায় tan থিটা। এই থিটাটাই হচ্ছে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, তার মানে থিটা এটা সমান তুমি কি পাচ্ছ tan ইনভার্স m, মান বসায় দাও tan ইনভার্স -1, tan ইনভার্স -1 মানে কি হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর 135 ডিগ্রি আমরা কিভাবে লিখবো, দেখো -1 আছে যেহেতু, তাহলে এটা tan কোন চতুর্ভাগে নেগেটিভ এটা তোমাকে জানতে হবে। tan হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকিগুলোতে সবগুলাতে নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা চাইলেই এখানে দেখো 3π আছে 4π আছে, যেহেতু 3π আছে তার মানে আমাদের হচ্ছে চতুর্থ চতুর্ভাগ নিতে হবে অথবা দ্বিতীয় চতুর্ভাগ তোমাকে নিতে হবে। তার মানে তুমি এখানে লিখতে পারো না, আচ্ছা এখানে তোমার চলে আসবে কি, তাহলে কোণের মানটা চলে আসবে দেখো পাই, যেহেতু কোণে কনভার্ট হয়ে গেল আমাদের পাই প্লাস π/3 নম্বর চতুর্ভাগে, তাই না, সরি এটা হবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের, যেহেতু tan নেগেটিভ দ্বিতীয় চতুর্ভাগের কোণের সীমা কত 180 পর্যন্ত, তাহলে পাই মাইনাস হচ্ছে π/4, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবো যে 4 - π মানে কত 3π, পরে থাকলো 3π নিচে থাকলো 4π। এটা আলটিমেটলি তুমি 135 বাংলায় থাকলে 135 ডিগ্রি, আর এভাবে থাকলে তুমি 3π/4 এটা লিখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে যদি তোমাকে +1 থাকতো তাহলে কি tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি। ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, m = tan থিটা, যখন তোমাকে x এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে এরকম বলবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো 2x - 3 2x - y + 3 = 0 এবং 3x + ay - 2 = 0, সরলরেখা দুটো পরস্পর লম্ব হলে এর মান কত, কি বলছে পরস্পর লম্ব হলে। আচ্ছা লম্ব হলে যেন কি শর্ত ছিল ভাই, লম্ব হলেই আমরা বলতে পারি যে ঢাল দ্বয়ের গুণফল কি হবে বলো তো -1, এই কন্ডিশন থেকে আমরা এটা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে ঢাল m1 পাবো, এখান থেকে ঢাল কি পাবো m2 পাবো, তাহলে বের করে ফেলি চলো। তাহলে m1 মানে কি x এর সহগ, আগে মাইনাস দিব একটা, মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ কত -1, ঠিক আছে। তার মানে তুমি এখানে পাইলা -1 প্লাস হয়ে গেল 2, m1 এর মান পেলা 2, m2 এর মানটা কত হচ্ছে ভাই, m2 এর মানটা হচ্ছে দেখো x এর সহগ মাইনাস x এর সহগ 3, y এর সহগ কত a, বা এখানে আলফা ধরলাম, মনে করো আলফা দেওয়া আছে। তাহলে প্রশ্নের মধ্যে কি এই দুইটার গুণফল কি হবে, গুণফল হয়ে যাবে কি -1 হয়ে যাবে। তার মানে তুমি অতএব এখানে বলতে পারো যে m1 * m2 এটা সমান কত হবে -1, ভ্যালুগুলো বসায় দাও। তাহলে ভ্যালুগুলো কত হচ্ছে দেখো 2 গুণন আলটিমেটলি -3/α, তুমি বলতে পারো এখানে -1 দেখো ইকুয়াল আছে -1, তুমি চাইলে -1 দিয়ে ওইভাবে গুণ করে +1 লিখতে পারো। দেখো তাহলে এখানে পাচ্ছি আমরা কত, উপরে হলো 3 × 6, দেখো 6 ডিভাইড বাই আলফা ইকুয়াল দেখো 1, আমি যেহেতু -1 দিয়ে গুণ করে দিছি, তাহলে আলটিমেটলি দেখো এই আলফা সমান 6 হয়ে যাচ্ছে, তাই না, এই যে গুণ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো 6 ইকুয়াল হচ্ছে কি আলফা, অতএব আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু 6, তো ইজিলি তোমরা এটা করে ফেলতে পারো, আলফা ইকুয়াল টু 6, ঠিক আছে, খুবই সুন্দরভাবে করা যায়। এই যে একটা প্রশ্ন। আচ্ছা তাহলে আমরা যদি এরকম দেওয়া থাকে দুইটা সরলরেখা, বললো লম্ব, একটা অজানা রাশি তোমাকে দিয়ে দিল, তাহলে কি করবা, দুইটা সরলরেখার ঢাল গুণফল কি হবে -1, যদি বলতো সমান্তরাল, যদি বলতো সমান্তরাল তাহলে তুমি কি করতা, তাহলে এই যে m1 ইকুয়াল হচ্ছে m2 এই কন্ডিশনে বের করতা, ঠিক আছে। পরবর্তীতে আসো, তোমাকে বলছে x + y = 3 এবং y - x = 1, সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দুইটা সরলরেখা যখন তোমাকে ছেদবিন্দুগামী বলবে, ছেদবিন্দুগামী, তখন তুমি x এর মান এবং y এর মান এটা বের করবা, ঠিক আছে, x এর মান y এর মান বের করবা। এবার দেখো কোন অক্ষের সমান্তরাল ভাই, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, x অক্ষের সমান্তরাল মানে কি বলতো, সমীকরণটা কেমন হবে, x অক্ষের সমান্তরাল, কোন অক্ষ x অক্ষের সমান্তরাল মানে কি, যে এরকম হবে না, x অক্ষের সমান্তরাল,
ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়াল বি। তার মানে এখানে কিন্তু এই পয়েন্টে এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল জিরো তোমাকে বলছে। তাহলে এক্স ইকুয়াল জিরো মানে কি, দেখো অ্যান্সারে কিন্তু কোথাও এক্স নাই আছে। তাহলে আমরা কি করব, এই দুইটাকে তুমি যোগ বিয়োগ যাই করে এক্স এর মানটা আউট করে দিবা, এই দুইটাকে যোগ বিয়োগ করে এক্স এর মানটা আউট করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো সমীকরণ কি দেওয়া আছে আমাদের, এক্স প্লাস ওয়াই আর এখানে ওয়াই মাইনাস এক্স। দুইটা যদি যোগ করে দিই আলটিমেট, দেখো দুইটা যোগ করলে কিন্তু এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? দুইটা যোগ করলে এটা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। দেখো 1 আর 2 যদি আমি যোগ করে দিই, 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি এক্স আর ওয়াই, দেখো এখানে এক্স প্লাস ওয়াই এটা সমান সমান 3 হলো, এখানে দেখো ওয়াই মাইনাস এক্স, আমরা যদি সাজায় লিখি তাহলে দেখো মাইনাস এক্স, হ্যাঁ, প্লাস ওয়াই এটা সমান কত, এটা সমান 1। দুইটা যোগ করে দাও, যে তোমাদের এক্স ভ্যানিশ করতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই ইকুয়াল বি এবং এক্স ইকুয়াল জিরো তোমাকে করতে হবে, যে অক্ষের সমান্তরাল ওই অক্ষটা ভ্যানিশ করতে হবে। যদি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে তুমি ওয়াই ভ্যানিশ করতা, ঠিক আছে, যোগ বিয়োগ করে ওয়াই ভ্যানিশ করে দিতা। তাহলে দেখো এক্স এক্স কাটা গেল, তাহলে এখানে থাকলো 2y, এটা সমান কত, এটা সমান হচ্ছে 4, তার মানে y সমান কত 2, অথবা তুমি y মাইনাস 2 এটা সমান y মাইনাস 2 ইকুয়াল কত 0, এটা আলটিমেটলি আমাদের সমীকরণ। দেখো y মাইনাস 2 ইকুয়াল 0 যেটা দেওয়া আছে এ নাম্বার। খুবই ইজি, কোন অক্ষের সমান্তরাল ওইটা তুমি যোগ বিয়োগ করে, দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে তোমার লাগতে পারে প্রথমটাকে 2 দিয়ে গুণ, বা ওই যে অপনয়ন পদ্ধতিতে করছো না, অপনয়ন পদ্ধতি একটা সমীকরণকে এত দিয়ে গুণ করে যোগ করলে এক এক্স বা ওয়াই ভ্যানিশ হয়ে যায়, ওই নিয়মটাই। ওকে, ছেদ বিন্দু বললেই এক্স ওয়াই এর মান বের করো, দুইটা সমীকরণ সমাধান করে এক্স ওয়াই এর মান বের করলেই ছেদ বিন্দুটা পাবা, যদি তোমাকে ছেদ বিন্দু বের করতে বলে। পরবর্তীতে আসো, তোমাকে বলছে কি -1,3 এবং 4 - 1 বিন্দুগামী রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। দেখো বিন্দুগামী রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, এগুলা খুবই সহজেও করা যাবে, কঠিন। প্রথম কথা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তো তুমি চাইলে এটার স্থানাঙ্ক পদ্ধতিতে বের করতে পারো। ঠিক আছে, কিভাবে বের করতে পারবে, দেখো সমীকরণ দুটির রেখা দুটির অক্ষ দুটি কিভাবে করবা, দেখো এইভাবে দুইটা পদ্ধতি করায় সমীকরণ চাইলে গঠন করতে পারো, অথবা দেখো -1,3, তাহলে -1 মানে কি, -1 তোমার থাকবে কি বলতো, এই সাইডে থাকবে একটা বিন্দু 3, পজিটিভ 3 বলতে, তাহলে তোমার এখানে মনে করো এটা 1, এটা 2, এটা 3, তাহলে এখানে থাকলো 3। ঠিক আছে, এটা মনে করো 1, এখানে থাকলো 1, তাহলে এখানে একটা পয়েন্ট তুমি পাইলা। তারপর দেখো 4, -2, তাহলে 4 মানে কি পজিটিভ 4, তাহলে 1 2 3 4, এখানে আমি পেলাম 4। ঠিক আছে, এখানে পেলাম 4। তাহলে আমাদের যে আলটিমেটলি পয়েন্ট যেটা, সেটা কোথায় থাকছে, এটা থাকছে এই পয়েন্টে, এটা থাকছে এই পয়েন্টে আমাদের কি -1,3 এই পয়েন্টে থাকছে। এবং তোমার হচ্ছে 4 -2 মানে কি বলতো, নিচের দিকে যাবে না, সোজা নিচের দিতে হবে, 1 ঘর 2 ঘর, তার মানে এই যে এখানে থাকবে -2। তাহলে এই যে এটা তোমার এই যে সরলরেখা তুমি যেটা পাবা, এই যে সরলরেখা যেটা পাবা এভাবে যাবে। তো এবার বলছো অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে অক্ষ দুটির মানে কি, এই যে এখানকার আর এখানকার এই দুইটার মধ্যবর্তী তোমাকে বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করবো, এটা কিভাবে বের করবো, এটা চলো আমরা দেখি। রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে এই যে অক্ষ দুটির খণ্ডিত অংশ কি, এটা আর এটা না, এই এতটুকুর মান বের করতে, তাহলে সমীকরণটা তোমাকে আগে বের করতে হবে। ঠিক আছে, এই সমীকরণটা বের করতে হবে, চলো কিভাবে বের করতে হবে। তাহলে সমীকরণ বের করার সূত্র কি থাকে, y - y1 ডিভাইড বাই x - x1 ইকুয়াল y1 - y2 ডিভাইড বাই x1 - x2। ঠিক আছে, এইভাবে সমীকরণ আমরা বের করে ফেলবো। তাহলে দেখো y মাইনাস হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে x - x1, x - x1 কত আসছে, দেখো x মাইনাস হচ্ছে x1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ইকুয়াল y1 - y2, y1 - y2, দেখো এখানে আসছে কত, y1 হচ্ছে 3 মাইনাস y2 হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 2 হয়ে যাবে ডিভাইড বাই x1 - x2, x1 কত -1, এখানে আছে -4, তার মানে তুমি এখানে পাচ্ছ দেখো y - 3 ডিভাইড বাই হচ্ছে x + 1 ইকুয়াল হচ্ছে 3 আর 2 5 ডিভাইড বাই হচ্ছে -5। ঠিক আছে, তো এখানে তো -1 কাটাকাটি করার দরকার নেই, তুমি এখানে ডিরেক্ট ভাবে মানগুলা বের করতে পারবা। তাহলে তোমার এখানে চলে আসে হচ্ছে 5x + 5, আর এই পাশে তুমি পাবো হচ্ছে -5y -1 + 15। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা x y গুলো একদিকে নেব, তাহলে 5x প্লাস হচ্ছে 5y, এই পাশে তুমি পাচ্ছ সংখ্যাগুলো একদিকে নাও, তাহলে দেখো এই পাশে 10। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো এই পাশে যেটা থাকবে এটা তুমি এই পাশে নিয়ে চলে আসবা, তাহলে দেখো 5x ডিভাইড বাই হচ্ছে 10 প্লাস হচ্ছে 5y ডিভাইড বাই হচ্ছে 10 ইকুয়াল কত 1। আমাদের সমীকরণটা নিয়ে আসতে হবে এই ফরম্যাটে, দেখো x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1। দৈর্ঘ্য যখন বলবে অক্ষদের দৈর্ঘ্য, এটা সমান হবে √/,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের নিয়ে আসতে হবে। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য তখনই আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফর্মেট নিয়ে আসতে হবে। তাহলে সমীকরণ না গঠন করে তো আমি পাবো না, তাহলে সমীকরণের গঠন আগে করে নিতে হবে। তারপর এটার মান আমি পেয়ে গেলাম, ঠিক আছে, এটার মান আমি পেয়ে গেলাম, তাহলে একটু বাড়তি আমার লাগবে। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত, এটা 2 দিয়ে ভাগ করলে এক্স বাই টু প্লাস দেখো এটা করলে ওয়াই বাই টু ইকুয়াল কত থাকলো 1। তাহলে আমাদের এ এর মান কিন্তু পেয়ে গেলাম, দেখো এ সমান কত হলো 2 হয়ে গেল, আর বি সমানও পেলাম 2। তাহলে দৈর্ঘ্য কত হবে, অতএব অক্ষদ্বয়ের দৈর্ঘ্য আমরা কি দেখলাম, সূত্র কি দেখলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে 4 4 দুইটা 4 মানে 8, তাহলে মানে আলটিমেটলি 2√2 তোমার অ্যান্সার আসে, ঠিক আছে, 2√2 অ্যান্সার, যেটা আমাদের অ্যান্সার কত দেওয়া হচ্ছে ডি নাম্বারে। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বললেই তোমাকে এক্স বাই এ এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, এই ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তারপরে নিচে এ পাবা বি পাবা, দৈর্ঘ্য ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে থাকে যেন, ঠিক আছে। যদি ক্ষেত্রফল বলতো, এখানে ও থাকলো, ক্ষেত্রফল যদি বলতো, বলে যে আবদ্ধ ক্ষেত্রফল, এই সমীকরণ তোমাকে দেওয়া আছে, বললো আবদ্ধ ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফল সমান আবার কিন্তু হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি, এটা করতে হবে, এ আর বি তোমাকে বের করতে হবে মাস্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কার্তেশীয় সমীকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, ঠিক আছে। তাহলে তোমাকে পোলার সমীকরণ দিয়ে থেকে এখান থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবা, দেখো যেখানে তুমি পাবা হচ্ছে আর আর স্কোয়ার, সেখানে কি লিখবা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং যেখানে তুমি পাবা হচ্ছে আর কস থিটা, সেখানে কি লিখবা, সেখানে পাবা এক্স, এবং যেখানে তুমি আর সাইন থিটা পাবা সেখানে তুমি লিখবা কত ওয়াই, ঠিক আছে। এই কয়টা সূত্র জানলেই এনাফ। তাহলে দেখো এখানে আমাদের রুট দেওয়া আছে, তাহলে আমি যদি রুট কাটতে চাই তাহলে কি করবো, হইব কি স্কোয়ার করে দিব। তাহলে দেখো এখানে কি থাকলো আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার কস টু থিটা, কস টু থিটা। আচ্ছা কস টু থিটার সূত্র আছে, তাহলে আমাদের কি আনবো বলতো, সাইন আনবো কজ আনবো, ঠিক আছে, সাইন আনবো কজ আনবো। তাহলে আলটিমেটলি আমাদের কি আসে, আচ্ছা চলো এখানে দেখো এ স্কোয়ার কস টু থিটার সূত্র কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমাদের লাগবে কি বলতো, আমাদের লাগবে কিন্তু আলটিমেটলি কজ স্কোয়ার সাথে একটা আর স্কোয়ার লাগবে, আবার হচ্ছে সাইন স্কোয়ার সাথে একটা আর স্কোয়ার লাগবে। কারণ কি, আর সাইন থিটা আর কস থিটা, শুধু কজ স্কোয়ার থাকলে তো হবে না, তার সাথে আর স্কোয়ার আনলে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার কজ স্কোয়ার লিখলে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। তারা আমি যদি দেখো এ স্কোয়ার, এখানে আর স্কোয়ার নিলাম, উভয় পক্ষে আর স্কোয়ার দ্বারা কমন গুণ করলাম, তাহলে এখানে আর স্কোয়ার কমন নিলে কি থাকে বলতো, আর স্কোয়ার তারপর আর স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মানে কি আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে না, সেম ভাবে আর কি আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে থাকলো কজ স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, মানে সাইন এবং কস থাকলে এটাকে সিঙ্গেল রাখা যাবে না, আর আনতে হবে তোমাকে, না থাকলে উভয় পক্ষে গুণ দিয়ে আর নিয়ে আসতে হবে। তাহলে দেখো আর স্কোয়ার ভিতরে গুণ করলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা পাবো মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাবো। তাহলে তুমি এটা লিখতে পারো এ স্কোয়ার আর স্কোয়ার কজ থিটা মানে কি, এখানে তুমি পাচ্ছ দেখো এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, তাহলে এই পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। এটাই আলটিমেটলি আমাদের অ্যান্সার, যেটা দেওয়া আছে হচ্ছে কোথায় দেখো তো, বি নাম্বার না সি নাম্বার এরকম দেওয়া আছে, মাইনাস এই যে সি নাম্বার অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে কি বুঝলাম, সাইন থিটা কসে থাকলে এটাকে সিঙ্গেল রাখা যাবে না, সাথে আর নিয়ে আসতে হবে, ঠিক আছে। যদি আর না থাকে উভয় পক্ষে গুণ করে দিলেও আনতে হবে। ওকে, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আর স্কোয়ার নিয়ে আসবা, আর যদি শুধু কস থিটা থাকে তাহলে আর নিয়ে আসবা, মনে থাকবে। আচ্ছা পরবর্তীতে আসো, এক্স প্লাস টু ওয়াই প্লাস 7 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, এটাও কিন্তু সেম, অক্ষদ্বয়ের মধ্যবর্তী যখনই বলবে তখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস ইকুয়াল 1 এই সমীকরণ নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই সমীকরণ, তুমি এই সমীকরণ দুইটা পাবা। এখানে কি বলতো, এখানে ওয়াই এর মানটা এক্স এর মান 0 না, তাহলে এখানকার স্থানাঙ্ক কি হবে 0, বি, এবং এখানকার স্থানাঙ্কটা কি হবে বলতো, এখানকার স্থানাঙ্ক হবে a, 0। মধ্যবিন্দু মানে কি, এই যে এটা এখানকার মধ্যবিন্দু যদি সি হয় তাহলে সি এর স্থানাঙ্ক কি হবে বলতো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2 পরিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, তার মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে a ভাগ 2 হচ্ছে b ভাগ 2, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তার মানে মধ্যবিন্দুর সমীকরণ কি পেলাম, a বাই 2 b বাই 2। তাহলে a আর b তোমাকে আগে বের করতে হবে, চলো a আর b আমরা বের করি। তাহলে সমীকরণ কি দেওয়া আছে, x প্লাস 2y, এই টাইপ এই পাশে যে থাকবে না কনস্ট্যান্টটাকে তোমার সবসময় শূন্য সমান চিহ্ন ওই পাশে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো -7। এবার আমার কি কাজ, এই পাশে 1 আনতে হবে, ইকুয়াল 1। সমীকরণটা কেমন ছিল, এই ফরম্যাটটা কেমন ছিল, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। সমীকরণের
ডান পাশে কি আনতে হবে 1 আনতে হবে, তাহলে -7 দ্বারা উভয় পক্ষে গুণ করে দাও, তাহলে দেখো x ডিভাইড বাই -7 তুমি পাইলা প্লাস 2y ডিভাইড বাই -7। আমাদের কি সূত্রে দেখো তো y এবং x এর কোনো সহগ আছে নাই, তাহলে y এর সাথে রাখা যাবে না, এটাকে বাদ দিতে হবে, এটা কি 1 থাকলো। তাহলে এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই লাইনটাকে আমরা লিখতে পারি দেখো x ডিভাইড বাই -7 প্লাস এটাকে লেখা যায় y ডিভাইড বাই -7 ভাগ 2 ইকুয়াল কত 1। তাহলে যে মধ্যবিন্দুর সমীকরণ কি পাইছি, a ভাগ 2, a কত, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a, এবং এই যে এটা কি, এটা হচ্ছে b। অতএব মধ্যবিন্দু কি পাবো বলো তো, অতএব মধ্যবিন্দু দুইটার অর্ধেক, দুইটার অর্ধেক, মধ্যবিন্দু অর্ধেক কি হচ্ছে 7 ভাগ 2, আর এখানে দেখো -7 ভাগ 2 তা ভাগ 2 মানে কি 7/4 চলে আসে, -7/4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দেওয়া আছে সি নাম্বারে, ঠিক আছে, দেওয়া আছে সি নাম্বারে। যদি তোমাকে বলতো খণ্ডিত অংশদ্বয়ের দৈর্ঘ্য কত, ওই যে ওটার মতো, তাহলে a স্কয়ার b স্কয়ার করতা, আর স্থানাঙ্ক বলে যে ভুজটা হয়তো 0, b, আর এখানে স্থানাঙ্ক কি a, 0, যে কোনো টপিক আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আসো, x স্কয়ার b স্কয়ার মাইনাস by 0 হলে বৃত্তের পোলার সমীকরণ কত। এটা তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, এটার পোলার সমীকরণ তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা কোনো সমস্যা নাই, দেখো পোলার সমীকরণ দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার পরিবর্তে কি লেখা যায়, এটার পরিবর্তে r স্কয়ার লেখা যায় না, r স্কয়ার মাইনাস b, y এর পরিবর্তে কি লিখবো r sin থিটা, এই যে r sin থিটা ইকুয়াল কত 0, তার মানে r স্কয়ার ইকুয়াল হচ্ছে b r sin থিটা। তো তুমি যদি এখন r দিয়ে ওইভাবে ভাগ করে দাও, ওইভাবে যদি r দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো বলো তো, r ইকুয়াল হচ্ছে b sin থিটা। আমরা কি করতেছি, কার্তেশীয়তে পোলার নিয়ে যাচ্ছি, তাহলে কার্তেশীয় থেকে পোলার নিয়ে গেলেও r স্কয়ার যেখানে হবে সেখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস থাকলে r স্কয়ার দিয়ে কনভার্ট করবা, আর শুধুমাত্র y থাকলে সেখানে তুমি হচ্ছে r sin থিটা এটা দ্বারা কনভার্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, জাস্ট এটা হচ্ছে आंसर, যেটা দেওয়া আছে r = b sin থিটা, b নাম্বার অপশন, ঠিক আছে। পোলার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ আশা করি বুঝতেছো, যেভাবে বুঝাইলাম জাস্ট এটা মাথায় রাখবা, ওকে। পরবর্তীতে দেখো আমাদের বলছে 2,5 বিন্দুটি -1, -2, তারপর হচ্ছে 3,7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটাকে যে অনুপাতে বিভক্ত করে, এটা তোমাকে বের করতে হবে। তার মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমাকে অনুপাতটা বের করতে হবে, কি বের করতে হবে, অনুপাতটা বের করতে, অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা নরমালি অনুপাত বের করার যেটা অনুপাত বের করতাম, ঠিক আছে, অনুপাত যে বের করতাম, অনুপাত দেওয়া থাকলে যেই বিন্দুটা অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক আমরা বের করতাম, তাই না। সেটা কিভাবে করতাম, x, y ইকুয়াল হচ্ছে অন্তর্বিভক্তের ক্ষেত্রে, অন্তর্বিভক্তির ক্ষেত্রে দেখো m1 x1 প্লাস হচ্ছে m2 x, আচ্ছা এখানে আছে l2 উল্টা হবে, এখানে তোমার হবে x2, এখানে হবে হচ্ছে x1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2, ঠিক আছে, কমা m1 y2 প্লাস হচ্ছে m2 y1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে, এটা কি, এটা হচ্ছে যেই বিন্দুটা আসলে আলটিমেটলি স্থানাঙ্ক বা অনুপাতে ভাগ করছে, সেই বিন্দুটা অনুপাতে ভাগ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু আমাদের বলছে অনুপাতের মান বের করো, মানে কত অনুপাতে ভাগ করছে এটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করবো, এটা আমরা খুব ইজিলি বের করা যায়, সেটা হচ্ছে x1 - x2, তুমি হচ্ছে এখানে করবা হচ্ছে তাহলে দেখো সূত্রটা তোমাদের একটু বলে দিই, সূত্রটা কোন অ্যাপ্লাই করবে। দেখো তোমাকে যদি যে বিন্দুটা বিভক্ত করছে, বিভক্ত বিন্দু, সেটা যদি xy হয়, এটা কি বিভক্তকারী বিন্দু, বিভক্তকারী, ঠিক আছে, এটা বিভক্ত করে দিছে, কাকে বিভক্ত করছে, বিভক্ত করছে মনে করো x1 y1 এবং x2 y2, এটাকে বিভক্ত করছে, কোন অনুপাতে বিভক্ত করছে এটা আমি জানি না, এটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো, m1 ভাগ হচ্ছে m2 বা ডিভাইড বাই m2, সেটা হচ্ছে x1 মাইনাস x, x1 কি ভাই প্রথম যে বিন্দুটা তার ভুজ, ডিভাইড বাই, আর এক্সটা কি যে বিন্দুটা বিভক্ত করছে তার স্থানাঙ্ক, তার ভুজ, যেখানে শেষ করছো ওখান থেকে শুরু, x মাইনাস x2, ঠিক আছে, x1 মাইনাস x ডিভাইড বাই x মাইনাস x2, ভালোগুলো বসাই দাও। তাহলে আমাদের দেখো x কত, বিভক্তকারী বিন্দু 2, x1 কত আছে -1, -1 -2 ডিভাইড বাই x কত, x হচ্ছে 2 মাইনাস x2 কত 3, তার মানে দেখো এখানে কি পাচ্ছ -3 পাচ্ছ,
নিচে কি পাচ্ছ -1, মাইনাস মাইনাসে কাটাকাটি, তার মানে থাকলো কত m1 ভাগ হচ্ছে m2 সমান সমান হচ্ছে 3/1। অতএব অনুপাতটা কি হবে বলতো, m1:m2 সমান সমান কত হচ্ছে 3:1, 3:1। ঠিক আছে, যদি পজিটিভ আসে তার মানে আমরা কি বলবো, এটা অন্তর্বিভক্ত। যদি পজিটিভ আসে তাহলে কি বলবো, অন্তর্বিভক্ত। যদি নেগেটিভ আসে তাহলে কি বলবো, সেটা বহির্বিভক্ত। এটা শর্ত। ঠিক আছে, তাহলে কোন বিন্দুটা বিভক্ত করছে এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই দেওয়া থাকবে, আর এগুলো x1 y1 যে কোনো মান থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে y=2 এবং y=x+9 এর মধ্যবর্তী স্থূল কোণ কত বের করতে। তাহলে মধ্যবর্তী কোণ বের করার যে সূত্র সেটা আমরা লাগবো হচ্ছে, দেখো tan থিটা, এই tan থিটা সমান সমান হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1, আচ্ছা এটা হচ্ছে 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2, সামনে হবে তোমার হচ্ছে প্লাস মাইনাস, এখানে হবে প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে হবে প্লাস মাইনাস। আচ্ছা, তো চলো এবার দেখি, তাহলে প্রথমটা ঢাল কত, দেখো তো ভাই এখানে এক্স আছে, তাহলে ঢাল, প্রথমটা ঢাল কত হবে বলতো, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। তার মানে m1 এর মান তুমি 0 পাইলা। m2 এর মান কত বলতো, m2 এর মান দেখো এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। আচ্ছা, এখানে তোমার একটু সাজাই লিখতে হবে, সমীকরণের গঠনটা কেমন ছিল দেখো তো, এখানে y=mx+c না, mx+c, তাহলে m এর যে সহগ x এর যে সহগ সেটা আলটিমেটলি ঢাল। তাহলে এখানকার ঢাল কত, m2 এর মান ঢাল হচ্ছে 1, এই যে y=mx+c, x এর সহগটাই কি আলটিমেটলি ঢাল, m2 পাইলা। তাহলে মানগুলো বসাই দাও, দেখো tan থিটা এটা সমান কত হবে, এটা সমান m1 এর মান কত 0 -1 ডিভাইড বাই 1 প্লাস, দেখো m1 এর মান কত 0 × 1, তার মানে উপরে পেলে -1 তুমি পাইছো। তাহলে tan থিটা প্লাস মাইনাস, আমরা নেগেটিভ যে মানটা পাবো ওইটাই হবে স্থূলকোণ, আর পজিটিভ যে মান পাবো ওইটা হবে সূক্ষ্ম। ঠিক আছে, tan থিটা ইকুয়াল, যদি পজিটিভ মান পাও সেটা হবে স্থূলকোণ। যে সামনে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস সাথে মাইনাস গুণ করলে আলটিমেট প্লাস মাইনাসই আসবে। ঠিক আছে, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের প্লাস। তাহলে এখানে আমরা দেখো দুইটা মান পাবো, দুইটা মান পাবো, কি পাবো বলতো, tan থিটা ইকুয়াল, দেখো প্লাস মাইনাস, এখানে তুমি মাইনাস পাবা। তো তুমি যখন প্লাস নিবা তখন কি পাচ্ছ, দেখো তো প্লাস নিলে দেখো tan থিটা ইকুয়াল কি আসছে, দেখো -1 আসছে। আবার যখন নেগেটিভ নিবা তখন কি আসছে, tan থিটা ইকুয়াল দেখো -1 আসছে, সরি +1 আসছে, tan থিটা ইকুয়াল টু 1। তাহলে এটার জন্য তুমি পাবো হচ্ছে স্থূলকোণ, এবং এটার জন্য কি পাবো, এটার জন্য পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। তোমার কাজ তাহলে স্থূলকোণ লাগবে, তোমাকে বলছে স্থূলকোণ কত, তাহলে দেখো tan থিটা ইকুয়াল আমি কত পাবো -1, অতএব থিটা ইকুয়াল কত হবে tan ইনভার্স -1, তার মানে কত 135 ডিগ্রি। আগে বলছিলাম যে 100 -1 এর জন্য কত 135 ডিগ্রি পাবো, 135 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। যদি সূক্ষ্মকোণ বলতো, সূক্ষ্মকোণ কত হবে, সূক্ষ্মকোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, কারণ পজিটিভটা নিলে 45 ডিগ্রি পাবো। এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এভাবে পড়ে ফেলবো। নেক্সট কোশ্চেন আমরা যাই, চলো দেখি। এখানে বলতেছে দেখো মূল বিন্দুগামী এবং 2x-3y = 5 সরলরেখাটির উপর লম্ব। মূল বিন্দুগামী মানে কি, যে যে সরলরেখাটা পাবো এটা 0 0 বিন্দু দিয়ে যায়, সরলরেখার লম্ব। এটা আমরা খুবই সহজে বুঝি। দেখো যদি একটা সরলরেখা তোমাকে এমন থাকে x + by + c = 0, এর লম্ব বের করতে বলবে, এর লম্ব রেখা। এর লম্ব রেখা বের করার শর্ত কি হবে, তুমি জাস্ট সিম্পলি x এর সহগ y এর সহগ চেঞ্জ করে দিবা। তাহলে দেখো x এর সহগ a ছিল, যাবে y এর কাছে, তার আর b এর y এর সহগ যেটা সেটা যাবে x এর কাছে, তার মানে এটা চলে আসবে bx এবং এখানে আসবে হচ্ছে ay। কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, ধ্রুবক পদ ভিন্ন হয়ে যাবে, আগেটা থাকবে না। তাহলে নতুনটা কি হয়ে গেল c ড্যাশ। ঠিক আছে, c ড্যাশ = 0। এবার দেখো চিহ্ন কি হবে, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে নেগেটিভ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা কি মাইনাস আছে, তাহলে আমরা প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম। এটাই আলটিমেটলি কি বলতো, লম্ব রেখার সমীকরণ। আর সি ড্যাশ যদি তোমাকে বের করতে, যদি তোমাকে এটা বলে যে x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী, তাহলে x1 y1 বিন্দুগামী যদি হয়, এটা যদি বিন্দুগামী বলে দেয় তাহলে আমরা কি লিখবো, সেম রাখবো bx - ay, এটা লাগবো এই যে প্লাস সি ড্যাশের মানটা কিভাবে বের করবো, সি ড্যাশের মানটা হবে হচ্ছে এই যে bx, এই যে এই পার্টটা তুমি নিবে, দেখো b নিলা, x এর জায়গায় তুমি x1 বসাবা, এই যে x1 মাইনাস চিহ্ন যা আছে তাই a বসাবা, y এর জায়গায় বসাবা যে y1, যে তোমার যে বিন্দু তোমাকে দিয়ে দিছে ইকুয়াল কত 0, বসাই দিলে তুমি সি ড্যাশের মানটা পেয়ে যাবে। চলো এটাই করি। তাহলে 2x - 3y, এটা আমরা কি লিখতে পারি, দেখো 2x - 3y - 5 = 0। তাহলে এটা লম্ব রেখাটা কি হবে, লম্ব রেখা। অতএব লম্ব রেখা, লম্ব রেখা
দেখো এক্স এর সব কত -3, সেটা কিন্তু 3 কাছে চলে আসবে। তাহলে দেখো -3x, ওয়াই এর সব কি, ওয়াই এর সব আছে, ওয়াই এর সব আমরা চেঞ্জ করলাম, এক্স এর সব কত 2, তাহলে এটা ওয়াই এর কাছে চলে যাবে, +2y, মাঝখানে চিহ্ন কি নেগেটিভ হয়ে যাবে কি পজিটিভ। এবার দেখো এখানে আমরা কি চিহ্ন কি আছে, মাইনাস আছে না, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিলাম। ঠিক আছে, এবার কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী তোমাকে বলছে, কিন্তু মূল বিন্দুগামী তার মানে কি 0 0। তো দেখো -3 × 0 +2 × 0 ইকুয়াল কত হবে 0। তার মানে দেখো এখানে সমীকরণটা কি পেলাম, -3x + 2y ইকুয়াল কিন্তু 0, কারণ এটা 0 চলে আসে। তো তুমি যদি কমন নাও, মাইনাস যদি কমন নাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু চলে আসবে হচ্ছে, দেখো এইভাবে তুমি কিন্তু লিখতে পারো যে 3x - 2y ইকুয়াল 0। যেহেতু আমাদের মূল বিন্দুগামী বলছে, কি বলছে, মূল বিন্দুগামী বলছে, তাহলে আমরা এটা এখানে কি বলেছে, কোনো -3 চলে আসবে সামনে, -3 আসছে, এখানে তোমার হচ্ছে মাইনাস আসে, হয়ে যাবে হচ্ছে প্লাস। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3x - 2y ইকুয়াল 0, মাইনাসই তো হবে, মাইনাস আছে মাঝখানে হবে প্লাস। তাহলে দেখো +2y, এই যে +2y আমরা লিখছি এখানে, মাইনাস কমলে এখানে, তো 3x - 2y, বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা লম্ব রেখার সমীকরণটা বের করব। ঠিক আছে, যদি কোনো বিন্দু দেওয়া থাকে x1 y1 বিন্দুগামী, তখন বিন্দুটা এইভাবে বসাই দিবা। দেখো 1 1 বিন্দুগামী ও 2x - 3y - 5 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ সেম, তোমাকে জাস্ট বিন্দু দেওয়া আছে, প্রথমে ছিল 0 0, এখানে দেওয়া আছে 1 1। তাহলে সমীকরণটা বের করো, x এর সব y এর সব চেঞ্জ করে দাও, তাহলে এখানে -3x থাকবে, মাঝখানে চিহ্ন কি মাইনাস আছে না, হয়ে যাবে +2y। যে -5 তুমি পাচ্ছ, এখানে কি -5টা থাকবে, না কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস দিলাম। এবার এই যে পয়েন্ট, এই সমীকরণের এই পার্টটাতে x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসাই দিব। তো দেখো 3, এই যে -3 × 1 +2 × 1 ইকুয়াল কত 0। তাহলে ভ্যালুগুলো বসাই দাও। দেখো -3x পাচ্ছ, প্লাস হচ্ছে 2y পাচ্ছ, এখানে মাইনাস আগে থেকে আসে, -3 + 2 তার মানে কি -1, এখানে বলে -1 ইকুয়াল 0, -1 যে প্লাস হয়ে যাবে, তাই না, -1 যে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 3x প্লাস হচ্ছে 2y -1 যে +1 ইকুয়াল হচ্ছে 0। তো তোমাকে যদি -3x পেলাম, দেখো -3x কোথায় আছে, -3x -3x -3x, এই যে 3x আছে, যেহেতু আমাদের চিহ্ন পরিবর্তন মাইনাস আসে, তা আমরা মাইনাসটা কমন নিয়ে প্লাস করে দিব। দেখো 3x - 2y -1 ইকুয়াল হচ্ছে 0, যেটা আমাদের সি নাম্বার অপশন দেওয়া আছে। তো এইভাবে আমরা লম্ব রেখার সমীকরণগুলো বের করব। যদি তোমাকে সমান্তরাল বলে তাহলে কি করবো, দেখো তো সমান্তরাল যদি বলে, তো সমান্তরাল রেখা চাইলে আমরা কি করবো, যদি সমান্তরাল চাই, সমান্তরাল, যদি সমান্তরাল রেখা চাই তাহলে কি করবো, সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার ক্ষেত্রে খুবই সেম। দেখো x + by + c ইকুয়াল 0। সমান্তরাল রেখা তোমাদের এই পার্টটা সেম থাকবে, x + by এই পার্টটা সেম থাকবে, যে সি ড্যাশটা চেঞ্জ হবে, জাস্ট সি ড্যাশটা চেঞ্জ হবে। সমান্তরাল রেখা কি হবে, x + by প্লাস c ড্যাশ, এই যে ইকুয়াল 0, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, তাহলে তুমি সমান্তরাল রেখা পেয়ে যাবে। আর সি ড্যাশটা কিভাবে করবে, যে সি ড্যাশ এটা ইকুয়াল, তোমাকে তো বিন্দু দেওয়া থাকবে যে a x1 প্লাস হচ্ছে by, জাস্ট বসাই দিবে, তাহলে তুমি সমান্তরাল সরলরেখাটা পেয়ে যাবে। ঠিক আছে, এই সি ড্যাশের মানটা এখানে বসাই দিবে, তাহলে সমান্তরাল সরলরেখাটা পেয়ে যাবে, খুবই ইজি। লম্ব রেখার ক্ষেত্রে কি দেখলাম, সমান্তরাল লিখলাম, এই যে সরলরেখার সমান্তরাল এবং 4 5 বিন্দুগামী, তাহলে এই রেখার সমান্তরাল কি হবে, দেখো এই পার্টটা তো সেম থাকবে, তাহলে এখানে দেখো 2x - 3y, এখানে মাইনাস আছে, -5 আছে, তাহলে এটা মাইনাস লিখলাম। দেখো 5 এর জায়গায় কি হবে, এই বিন্দুটা বসাবো, তাই না, এই বিন্দুটা কোথায় বসাবো, এই সমীকরণ। তাহলে দেখো 2 × 4, x এর জায়গায় 4 -3 × 5 ইকুয়াল কত 0, যোগ বিয়োগ করে মান বসাই দিবা। 2x - 3y, দেখো 4 2 8, মাইনাস হচ্ছে 3 5 15, তাহলে -15 যোগ 8 কত হচ্ছে -7, আর সামনে মাইনাস আছে, তাহলে কি প্লাস হয়ে গেল না, +7 ইকুয়াল 0। দেখো 2x - 3y + 7, 2x - 3y + 7, এই যে এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার, এটা x, 2x - 3y + 7, এই যে সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা সমান্তরাল রেখা দেখলাম, লম্ব রেখা দেখলাম, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক, এগুলো কিন্তু আসে। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা তোমাকে আরেকটা টপিক এখানে দেখা দিই, সেটা হচ্ছে পরে দেখাচ্ছি। এটা দেখো এখানে তোমাকে বলবে, দেখো 3, -1 এবং 4, -2 বিন্দুদের সংযোগ রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ মানে কি, যে তোমাকে ঢাল বের করতে হচ্ছে, ঢাল m = tan θ। ঠিক আছে, তাহলে ঢাল মানে কি বলতো, এখানে y অক্ষের অনুপাত, y অক্ষের del y / del x না, এই যে del y / del x মানে কি, x2 - x1 y2 - y1,
ওয়াই টু মাইনাস ওয়ান, ওয়াই টু মানে কি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস, তার মানে দেখো উপরে থাকলো মাইনাস ওয়ান, আর নিচে থাকলো কি এক্স টু মানে ফোর মাইনাস থ্রি, তার মানে এটাও থাকলো ওয়ান, ইকুয়াল কত বলতো টেন থিটা। তাহলে টেন থিটার মান মাইনাস ওয়ান আসছে, দেখো টেন থিটার মান কত আসছে, টেন থিটার মান আসছে মাইনাস ওয়ান, তাহলে থিটা কত হবে, থিটা হবে 135, কারণ আমরা এটা খুবই দেখলাম। দেখবে তোমাকে হয় টেন থিটার মান হয় 45 ডিগ্রি আসবে অথবা 135, এটাই আসে বারবার, ঠিক আছে। দেখো এটা সরলরেখার উপর অবস্থিত, পি বিন্দুটা 2,3 এবং এত বিন্দুতে সমদূরবর্তী হলে, পি বিন্দুটা স্থানাঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, সমদূরবর্তী হলে এখানে তোমাকে স্থানাঙ্ক বের করতে হবে। চলো এটা আমরা দেখি কিভাবে বের করতে হয়। তো প্রথম কথা হচ্ছে দেখো তোমাকে বলছে যে এই রেখার উপর অবস্থিত পি বিন্দুটা, ঠিক আছে, 2,3 এবং 6,5 মধ্যে সমদূরবর্তী, তাহলে এই যে পি বিন্দুটা, এটা হচ্ছে এটা থেকে দূর সমদূরবর্তী, এটা থেকেও সমদূরবর্তী, ঠিক আছে, সমদূরবর্তী। এখন তুমি চাইলে এটা অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট বলতে যেহেতু বলছে, তোমাকে বলছে কি দেখো তো, পি বিন্দুটা এটার উপর অবস্থান করতেছে, তার মানে পি এর যে স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা দ্বারা কি করবে, সিদ্ধ করবে, এটা দ্বারা কি করবে, সিদ্ধ করবে। তার মানে এখানকার বিন্দুগুলা তুমি এখানে বসাবা, যেটা ইকুয়াল জিরো আসবে সেটাই তোমার অ্যান্সার। এটা কি করবো আমরা, অপশন টেস্ট করবো। তোমাকে যখনই বলবে যে কোন একটা বিন্দু এই সরলরেখার উপর অবস্থান করছে, তার স্থানাঙ্ক বের করো, তাহলে তুমি অপশন টেস্ট করে দিবে, তাহলে অপশন টেস্ট। এই যে এই রেখার উপর এটা অবস্থিত বলছে না, তাহলে আমরা কি করবো, অপশন টেস্ট। দেখো ফোর বসাও, ফোর মাইনাস তিন 14 42 মাইনাস জিরো, এটা জীবনেও জিরো আসবে না, জিরো আসবে, দেখো 14 মাইনাস 42 এটা আসবে না, মাইনাস 10 বসাও, দেখো এখানে মাইনাস 10, তারপর দেখো ফোর মাইনাস কত মাইনাস 12 মাইনাস, আচ্ছা মাইনাস 12 মাইনাস 2, তাহলে দেখো এখানে দেখো মাইনাস 12 মাইনাস 12 এটা চলে আসছে, এটাও হবে না। তারপর এটা যদি দেখি, এটা দেখো 14 মাইনাস তোমার চলে আসে কত 3 4 12 মাইনাস 12, তারপর দেখো মাইনাস টু ইকুয়াল কত জিরো, দেখো এটা চলে আসে কিন্তু 12 মাইনাস 12 ইকুয়াল জিরো। তার মানে আমাদের সি নাম্বার অপশনের জন্যই আমাদের দেখো এই পার্টে যদি আমরা বসাই এক্স ওয়াই এর মান বসাই, তাহলে এটা ডান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, তার মানে আমাদের পি এর স্থানাঙ্ক হবে এটা, যেহেতু পি এই সরলরেখার উপর অবস্থান করতেছে, তার মানে অবশ্যই পি এর স্থানাঙ্ক সরলরেখাটাকে সিদ্ধ করবে। পরবর্তী দেখো এই ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বলছিলাম, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি, যে এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল কি থাকবে জিরো, ওয়াই অক্ষের সমান্তরাল বলছে। এই রেখাদ্বয় ছেদ বিন্দু, দেখো দুইটা সরলরেখারে আমরা কি বলছিলাম, যখনই ওয়াই অক্ষের সমান্তরাল বলবে আর ছেদ বিন্দু বলবে, তখন কি দুইটা সমীকরণ থেকে আমরা ওয়াইটা ভ্যানিশ করব, যোগ বিয়োগ করে ওয়াইটা ভ্যানিশ করবো। তাহলে দেখো এখানে 7y আছে, এখানে 3y আছে, তাহলে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন দুইটা সেম হয়, যেন সেম হয়। দেখো এটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো, 3 7 21 হবে, এটাকে 7 দিয়ে গুণ 3 7 21, তাহলে এটা মাইনাস 21, এটা প্লাস 21 যোগ করে দিতে পারবো। তার মানে আমরা 1 নম্বর যে সমীকরণ, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, গুণ করে যোগ, এই 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে যোগ করে দিব, তাহলে দেখো কি আসছে, উপরে থাকলো কত 2, আচ্ছা প্রথমটাকে আমরা কি করছি 3 দিয়ে গুণ করছি, তার মানে দেখো 6x মাইনাস 21y প্লাস 33 ইকুয়াল কত জিরো। আর সেম ভাবে পরেরটাকে আমরা কি করছি 7 দিয়ে গুণ করছি, তার মানে দেখো এখানে থাকলো 7x, ঠিক আছে 7x, তারপরটা হচ্ছে 21, 8টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে -8, এটা কাটা ওয়াই ভ্যানিশ, কেন ওয়াই ভ্যানিশ করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল বলছে, যেই অক্ষের সমান্তরাল ওইটাকে ভ্যানিশ করতে হবে দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে অপনয়ন পদ্ধতিতে। তাহলে 6 7 কত হলো 13 এক্স, এখানে কত হচ্ছে, এখানে দেখো আলটিমেটলি তুমি পাচ্ছ কত 33 থেকে 8 বাদ, তাহলে কত 8 7 15, সরি এখানে তুমি পাবা হচ্ছে 8 হচ্ছে 8 5 13, তার মানে তুমি এখানে পাচ্ছ -25, এখানে কোথাও ভুল গেছে, 3 11 33, এখানে তোমার উত্তর হয়েছে 13 -23 হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়তো কোথাও কোনো একটা ভুল থাকতে পারে। ও আচ্ছা, আমি তো এখানে বিয়োগটাই করিনি, 7 আর 56 তো লিখি না, এখানে 56 হবে, ঠিক আছে। তা বিয়োগ করলে আলটিমেটলি 23 হবে, বিয়োগ করলে 23 হবে, এটা 56 হবে, যেহেতু আমরা এটাকে 7 দিয়ে গুণ করছি। তাহলে দেখো এখানে তুমি পাচ্ছ কত, এখানে সমীকরণটা পেয়ে গেছো, অতএব 13x মাইনাস 23 ইকুয়াল হচ্ছে 0। দেখো এই সমীকরণে y আছে, y নাই, তাহলে এটাই আলটিমেটলি বলতো আমাদের y এর সমান্তরাল সরলরেখা, এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ কিন্তু, ঠিক আছে। এবার সব বৃত্ত, তো বৃত্তে তোমার কি দেওয়া আছে, তো r ইকুয়াল টু 2 cos থিটা মাইনাস 4 sin থিটা, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার কনভার্ট করা দেখছিলাম না, এবার পোলার থেকে কার্তের সাথে কনভার্ট করতে হবে। দেখো cos এর সাথে r আনতে হবে, cos r না থাকলে r নিয়ে আসতে হবে, sin এর সাথে r নিয়ে আসতে হবে,
তাহলে এই পাশে আমরা 8 দিয়ে গুণ করে দিব, আর এই পাশে 8 দিয়ে গুণ, তার মানে দেখো এখানে কি পাচ্ছ, 2r cos থিটা, তার মানে এখানে বাবা 2x, 4r sin থিটা মাইনাস 4r sin থিটা মানে কি 4। তো সবগুলো একদিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 4y ইকুয়াল। তো সমীকরণের যে সাধারণ সমীকরণ সেটা আমরা কি জানি, বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা কি জানি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এখান থেকে আমরা যখন কেন্দ্র বের করতে বলে, তাহলে কেন্দ্র এটা সমান কত ছিল, এটা সমান ছিল হচ্ছে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এ, তাহলে আমরা জি এবং এফ লাগবে, ঠিক আছে। তাহলে আমরা জি সমান কি লিখবো, জি এটা সমান হচ্ছে এক্স এর সহগ, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা জি পাবো, আর যখন এফ এফ বের করবো তখন কি পাবো, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ ডিভাইড বাই 2, ঠিক আছে, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি পাবো। আমাদের কেন্দ্র বের করতে হবে, কেন্দ্র মানে কি মাইনাস জি মাইনাস এ, তাহলে দেখো এখান থেকে আমরা জি এর মান পাবো না, এখান থেকে জি, জি সমান কত আসছে দেখো তো, এক্স এর সহগ কত মাইনাস 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, মাইনাস জি বের করতে বলছে, যখন কেন্দ্র বলবে তখন আমরা মাইনাস 2 দিয়ে ভাগ করবো, একবার যেহেতু মাইনাস জি বের করতে বলছে, তাহলে এক্স এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো থাকে কত 1 থাকে না। আবার এফ যদি বলে ওয়াই সহগকে মাইনাস 2, যেহেতু মাইনাস এফ হচ্ছে আমাদের কেন্দ্র, এই যে মাইনাস জি মাইনাস এফ কত হচ্ছে মাইনাস 2 আসছে না, তাহলে কেন্দ্র কত হলো বলো তো, এই যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস, এটা সমান কত, আলটিমেটলি 1 কমা মাইনাস 2, 1 কমা মাইনাস 2, ঠিক আছে, 1 কমা মাইনাস 2। তো আমাদের ফাইনাল মডেল টেস্টে যারা ভর্তি হয় না এখনো, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে 1 কমা মাইনাস 2 যেটা দেওয়া আছে সি নাম্বার অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে এখানে বলছে সি এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি জানো, ওয়াই অক্ষকে স্পর্শ শর্ত হচ্ছে, এটা শর্তই হচ্ছে আমাদের এফ স্কোয়ার এটা সমান সি হবে, কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল সি। আচ্ছা এই সময় সি কত বলতো, সি এর মানটা তোমাকে বের করতে বলছে, এফ এর মানটা কত, জি এটা সমান কত, এক্স এর সবকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে -4। এফ সমান কত আসে বলতো, ওয়াই সবকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 3 থাকলো। অতএব সি কত হবে বলতো, সি কত হবে এফ স্কোয়ার, যেহেতু এটা কি করছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এফ স্কোয়ার মান কত 9, অতএব সি এর মানটা হচ্ছে 9, ঠিক আছে। যদি এক্স অক্ষকে বলতো, এক্স অক্ষকে স্পর্শ, তাহলে কি হইতো সি ইকুয়াল জি স্কোয়ার। উভয় অক্ষকে যদি বলে, উভয় অক্ষ, তাহলে উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি লিখতাম, সি ইকুয়াল জি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এফ স্কোয়ার। গুরুত্বপূর্ণ, ওকে। ব্যাসার্ধের সূত্র কি, আর ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে, ব্যাসার্ধটা কিন্তু ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে। পরবর্তী প্রশ্ন চলে যায়, চলো বিন্দু বৃত্তের সমীকরণ। বিন্দু বৃত্ত মানে কি, বিন্দু বৃত্ত মানে যার ব্যাসার্ধের মানটা 0, বিন্দু মানে ব্যাসার্ধের মান। একক বৃত্ত যদি বলে, একক বৃত্ত তখন আর এর মানটা কত হবে 1, এটা কি, এটা হচ্ছে বিন্দু বৃত্ত, এটা হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত মানে যার ব্যাসার্ধের মানটা 0। তাহলে এখানে ব্যাসার্ধের মান 0 কারা দেখো, যেটা হচ্ছে ব্যাসার্ধের মান 0, ঠিক আছে। তো অনেক সময় তোমাকে যদি বলে এইচ কমা কে এবং আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, তাহলে সূত্র কি হবে, আর ব্যাসার্ধ বৃত্ত, আর ব্যাসার্ধ বৃত্তের কি হবে, তোমাকে কেন্দ্র তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার করবা প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার করবা ইকুয়াল কত আর স্কোয়ার, ঠিক আছে। তোমাকে কেন্দ্র বলে দিল যে 5,2 কেন্দ্র এবং হচ্ছে তোমার 5 ব্যাসার্ধ, তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে, এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা অ্যাপ্লাই করে সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখো আমাদের বলছে কেন্দ্র বিশিষ্ট ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো মনে রাখবা যেই যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের যে ব্যাসার্ধটা কি হবে হচ্ছে মডুলাস অফ এক্স, ঠিক আছে, মডুলাস অফ এক্স। যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ, তাহলে আমরা কি পাবো, আর ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ওয়াই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এক্স এর মান কত, এই যে এখানে -7, বাট আমাদের আর কত হবে বলতো, আর হবে মডুলাস অফ -7, তার মানে কি +7, যেহেতু ব্যাসার্ধ কি নেগেটিভ হয় না, ব্যাসার্ধ পেয়েছো, ব্যাস তোমাকে বের করতে বলছে, ব্যাস, ব্যাস কত বের 2r না, তার মানে কি 2 × 7 মানে কত 14, এটা আছে आंसर।
ঠিক আছে, তাহলে কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তার ভুজের সমান। ওকে, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? ব্যাসার্ধ হবে তার কোটির সমান, কেন্দ্রের কোটির সমান। তো দেখো পরবর্তী আমাদের প্রশ্ন, আবারও পোলার সমীকরণ দেওয়া আছে। এই টাইপেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পোলার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, এখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বা ক্ষেত্রফল এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা কাজকে আগে কাটতির সাথে কনভার্ট করা দাও। আর স্কোয়ার মানে কি, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার লিখতে পারি। আর কস থিটা, তার মানে এখানে কি এক্স লিখতে পারি। দেখো এখানে প্লাস 2 ইন্টু এক্স ইকুয়াল 3, 3টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। বৃত্তের সমীকরণ হয়ে গেল। কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এখানে আমাদের মাইনাস জি কত? মাইনাস জি হচ্ছে এক্স এর সহকে -2 দিয়ে ভাগ, তাহলে -2 দিয়ে ভাগ করলে কি থাকে? -1 থাকতেছে, তাই না? আচ্ছা, মাইনাস এফ মানে কি? দেখো তো এখানে ওয়াই আছে, ওয়াই তো নাই, তাহলে ওয়াই সহগ নাই মানে কি? সেটা 0, তাহলে মাইনাস এফ কত হবে? 0। অতএব কেন্দ্র কত হবে? সেন্টার হয়ে যাবে তোমার হচ্ছে -1 কমা হচ্ছে 0, -1 কমা 0, যেটা সি নাম্বার। খুব ইজি। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, তোমরা পারবা এগুলো। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ এখানে আমরা বের করব। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এখানে আমরা বলছিলাম কি বলতো? আর এটা সমান কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে জি লাগবে, এফ লাগবে আর সি লাগবে। সি কত? এখানে কনস্ট্যান্ট আছে, সি কিন্তু 0, অলরেডি সি 0। তাহলে আমাদের হচ্ছে আমরা এখানে বের করে ফেলি, সেটা হচ্ছে কি বলতো? এখানে আমরা জি কত পাচ্ছি? জি এক্স এর সবকে -2 দিয়ে ভাগ, তার মানে দেখো -1 কে 2 দিয়ে ভাগ করলে, -2 দিয়ে ভাগ করলে কত থাকে? 1, হাফ থাকে না? এফ আছে এখানে, এফ তো নাই, এফ কত? 0। এবং সি কত? সিও কিন্তু 0। তার মানে আলটিমেটলি দেখো শুধু জি স্কোয়ার পাবা তুমি। তাহলে রুট ওভার হাফ, এটার পরে স্কোয়ার, দ্যাট মিনস শুধু হাফ। ব্যাসার্ধের মানটা কত? হাফ। ঠিক আছে, হাফ পেয়ে গেল। এবার ক্ষেত্রফল পেয়ে গেলা, পাই ইন্টু হাফ স্কোয়ার মানে কি? 4 না? তাহলে পাই/4 হচ্ছে তোমার অ্যান্সার। পাই/4, পাই/4, পাই/4 সি নাম্বারটা। ঠিক আছে, এরকম ভাবে দিবে তোমাকে। তো তুমি জাস্ট জি এবং এফ এর মানটা বের করার চেষ্টা করবা। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস সি, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মানটা কত? ওয়াই অক্ষ, কোন অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বলছে, তার মানে কি সি ইকুয়াল হবে তোমার এফ স্কোয়ার। এফ কত? এখানে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করবো, তাই না? এখান থেকে আমরা এফ এর মানটা পাবো। ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, -4 ভাগ 2, তার মানে কত পাবো? -2। তাহলে দেখো এখানে -2 এর পর স্কোয়ার করলে কত থাকে? 4 না? তাহলে সি এর মানটা আমরা 4 পেয়ে গেলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0, বৃত্তের ব্যাস কত? কি বলছে? ব্যাস। ব্যাস মানে কি? 2 ইন্টু আর। তাহলে আর এর মানটাকে বের করতে হবে। আর একবারে করে দেখো, এক্স এর সব কি? -a না? তাকে -2 দিয়ে ভাগ, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কেউ জি পাবো। তাহলে রুট ওভার জি এর মানটা পাইলাম -a ভাগ 2, তারপরে স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, a ভাগ 2 তারপরে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এফ আছে? এফ নাই, তার মানে কি 0। সি এর মান কত? সি আছে এখানে, কনস্ট্যান্ট পদ নাই, তার মানে দেখো এ স্কোয়ার, এটা স্কোয়ার করে দিব, তাহলে এ স্কোয়ার ভাগ আলটিমেটলি 4 পাচ্ছ। তাহলে এখানে তোমার হচ্ছে এ ভাগ 2, এটা তুমি পাবা। অতএব 2 আর মানে ব্যাস, এটা সমান কত হবে? 2 ইন্টু এ ভাগ 2। তার মানে তুমি তো বুঝতে পারছো এটা এ। এ হচ্ছে অ্যান্সার। এটা তোমরা পারবা। এখান থেকে ক্ষেত্রফল বলে কি লিখতা? ক্ষেত্রফল মানে কি? তো পাই এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বৃত্ত আবদ্ধ, এটা তোমরা জানো। 4 স্কোয়ার, এটা কিন্তু তোমার 7 কলেজে আসা প্রশ্ন। 7 কলেজে এই টাইপের প্রশ্নগুলো আসে। তাহলে দেখো এখানে 4, আর এর মানটা কত? আর এর মান এখানে পাচ্ছ 2। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার মানে কত? 4 পাই। এটা হচ্ছে ক্ষেত্রফল। পরবর্তী প্রশ্ন আমরা যাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল 0 হলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত? দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব তোমাকে বের করতে হবে। তার মানে তুমি এটার কেন্দ্র বের করবা, এটার কেন্দ্র বের করবা, করে দুইটা কেন্দ্র স্থানাঙ্ক পাবো না? স্থানাঙ্কদের যে গুণ দূরত্ব নির্ণয়ের যে সূত্র, ওটা অ্যাপ্লাই করে দিবা। তাহলে প্রথম কেন্দ্রটা কত আছে বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে কি কেন্দ্রটা 0 0 অবস্থান করছে। আর এই যে এটা C2, C2টা কত হয় বলতো? C2 এক্স এর সহগ কত? -9, তাকে -2 দিয়ে ভাগ করলে -g পাবো। তার মানে তুমি এখানে পাবো হচ্ছে 9/2। এফ এর মান আছে? এফ তো নাই, তার মানে কি 0 পেয়ে গেল। বা কেন্দ্রদের দূরত্ব C1 C2, রুট ওভার x2 মাইনাস x1, তার মানে 9 মাইনাস হচ্ছে 0, এটার উপর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার, তাই না? তার মানে তুমি এখানে পাচ্ছ কত? 81/4, তার মানে 9/2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2 বের করবা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র।
এবার দেখো 3x প্লাস 4y ইকুয়াল কে দেওয়া আছে। এই সরলরেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে আমাদের যে অজানা কে এর মান এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করবো দেখো, স্পর্শ করার শর্ত, কোন একটা সরলরেখা যদি স্পর্শ করার শর্ত সেটা কি বলতো, যে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা হচ্ছে কন্ডিশন কোন একটা সরলরেখা আলটিমেটলি স্পর্শ করবে কি করবে না। তাহলে কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে, এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে যদি দেখো সরলরেখাটা লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি এটা বৃত্তের স্পর্শক হবে। তাহলে কেন্দ্র কত হবে দেখো তো, এই বৃত্তের এসে যদি সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল হচ্ছে 0। কেন্দ্র, কেন্দ্র কত বলতো, মাইনাস জি মানে কি এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, তাহলে 5,0। এই 5,0 হতে এটা লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? x1 প্লাস b1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এই যে ax1 প্লাস হচ্ছে by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। x1 y1 কি, যে বিন্দু থেকে দূরত্ব, যে বিন্দু থেকে দূরত্ব সেটা কি x1 y1, সূত্র কি x1 b1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা বলে দিই 5,3 হতে এটা লম্ব দূরত্ব, 5,0 হতে 3x প্লাস 4y ইকুয়াল কে ইকুয়াল 0 এর লম্ব দূরত্ব, এটা যদি ডি হয় এটা সমান কত হবে দেখো, এক্স এর জায়গায় কি বসাবো, বিন্দুটা কত, কেন্দ্র কত 5 না, তো 3 ইন্টু 5 প্লাস ওয়াই এর জায়গায় কি 0, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক 0 আসছে, ওয়াই এর মাইনাস কে ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মানে কি এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো 9 প্লাস এটা কি মডুলাস হবে, যেহেতু মানটা পজিটিভ, ব্যাসার্ধের মান সমান, দূরত্ব আমরা ব্যাসার্ধ পজিটিভ নিব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে কি আসে দেখো 3 5 15 মাইনাস কে, 15 মাইনাস কে, আর এখানে 16 16 আর 9 25 কে রুট করলে 5 থাকে মডুলাস। সেখানে তোমার পরে মডুলাস দিলে হয়ে যাবে। তো এই যে ডি প্রশ্ন মতে, তো যদি ইয়া হয় তোমার কি বলে, যদি ব্যাসার্ধ হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব স্পর্শক হলে, স্পর্শ করলে আমাদের ডি, এই ডি সমান কত হবে, ডি সমান হবে আর, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের মডুলাস আছে না, তাহলে ওই পক্ষে মডুলাস যে 15 মাইনাস কে মডুলাস ডিভাইড বাই হচ্ছে 5, এটা সমান কত হবে আর, ব্যাসার্ধের মান লাগবে, ব্যাসার্ধ আর, ঠিক আছে। ব্যাসার্ধের মানটা লিখি, ব্যাসার্ধ কত হবে, তো ব্যাসার্ধ আর, এটা সমান হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এবি স্কয়ার, যেহেতু কিছু নাই তাহলে শুধুমাত্র জি স্কয়ার মানে কি 5 এর পর স্কয়ার, তার মানে এখানে 5, এখানে তোমার 5, ঠিক আছে। তাহলে 5 5 কত 25 হয়ে গেল না। যখন মডুলাস উঠে যাবে দেখো 15 মাইনাস কে এটা সমান হবে প্লাস মাইনাস 25। তো তুমি প্লাস নিয়ে একটা মান পাবা, মাইনাস নিয়ে একটা মান পাবা। যদি প্লাস দাও তাহলে দেখো প্লাস 25 মাইনাস 15, ঠিক আছে। তাহলে তোমার এখানে হচ্ছে কত থাকে 10 হয়, আর মাইনাস কে তার মানে কে এর মানে একটা -10 আসবে, আর একটা হচ্ছে 15, সেখানে আমরা করে দিই, দেখো নিচে করে দিই তোমাকে, দেখো যদি পজিটিভ নাও দেখো 15 মাইনাস কে এটা সমান কত আসছে 25, ঠিক আছে। তাহলে দেখো কে সমান কত আসবে, কে সমান 15 মাইনাস 25, তার মানে এখানে চলে যাবে -10। আর যদি নেগেটিভ না তাহলে দেখো 15 মাইনাস কে বা ইকুয়াল কত -25, তাহলে এখানে তোমার চলে আসে কে ইকুয়াল টু 15 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে দেখো চলে আসবে হচ্ছে কত 30 40, তাহলে -10 অথবা 40 এটা হচ্ছে आंसर, -10 অথবা 40 এটা সি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে স্পর্শক হবে কি হবে না এইভাবে করব, প্রথমে কেন্দ্র বের করবা আর ব্যাসার্ধ বের করবা। কেন্দ্র থেকে ওই সরলরেখা পুরো লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে স্পর্শক হবে, না হলে স্পর্শক হবে না। এবার দেখো ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্রটা ইম্পর্টেন্ট, বৃত্তের কেন্দ্রটা এই সরলরেখা পুরো অবস্থান করে, তাহলে আমরা বৃত্তের যে কেন্দ্র সেটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। তাহলে এক্স ওয়াই এর মান বসায় যদি 0 আসে সেটা হবে आंसर। তাহলে তুমি প্রথমে এটার কেন্দ্র বের করবা, এটার কেন্দ্র বের করবা, এটার কেন্দ্র বের করবা, এটার কেন্দ্র বের করবা, করে কি করবা অপশন টেস্ট, কি করবা অপশন টেস্ট করবা। তাহলে এটার কেন্দ্র কত হচ্ছে বলতো, এটার কেন্দ্র দেখো -2 দিয়ে ভাগ করলে -6 কমা হচ্ছে 4, এখানে কেন্দ্র হচ্ছে দেখো 2,3, এখানে কেন্দ্র হচ্ছে কত 6,4, এখানে কেন্দ্র হচ্ছে
8 তার মানে 4 -4, 4 এগুলোতে অপশন টেস্ট করবা, করে যেটার জন্য 0 হবে ওইটাই হবে হচ্ছে বৃত্ত, ঠিক আছে, ওইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। এটা তোমরা করে ফেলবা, হোমওয়ার্ক বাসায় করে ফেলবা। এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা অ্যান্সার, ঠিক আছে। যারা যারা ভিডিও দেখছো এটা বাসায় করে কমেন্ট সেকশনে অবশ্যই জানা যাবে এটার অ্যান্সার কত, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে বলছে a + b = π/4, তাহলে 1 + tan a × 1 + tan b এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম দেখলেই তোমরা কি উভয়পক্ষে tan নিয়ে নিবা। তাহলে যদি আমরা উভয়পক্ষে tan নিয়ে নিই তাহলে কি থাকে দেখো তো, এখানে থাকলো tan a + b, ঠিক আছে, ইকুয়াল তাহলে দেখো tan π/4, tan π/4। তাহলে এই পাশে আমরা tan a + b সূত্র করে দিব। tan a + b সূত্র কি, tan a প্লাস হচ্ছে tan b ডিভাইড বাই 1 - tan a tan b, 1 - tan a tan b ইকুয়াল কত পাইছি, 1 পাইছি না। এটা প্রাক্ষান্তর করে দেব এই পাশে, তাহলে এই পাশে কি পাচ্ছি আমরা, tan a tan b, tan a প্লাস tan b, ঠিক আছে, ইকুয়াল কত পেলাম, 1 - tan a tan b। তো 1 - tan a tan b তুমি পাইলা পক্ষান্তর করে tan a tan b। এখন কথা হলো আমরা আমাদের tan গুলো ফাংশন গুলোকে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে যদি একদিকে নিয়ে আসি তাহলে দেখো কি আসছে, tan a প্লাস হচ্ছে tan b, ওকে, প্লাস tan a tan b। দেখো তো আমাদের এই পাশে কত আসলো, এই পাশে 1 থাকলো। এখন প্রমাণে দেখো এখানে 1 প্লাস আছে, এখানে 1 প্লাস আছে, তাহলে আমাদের 1 + tan a আনতে হবে। তাহলে এখানে কি tan 1 + tan a আছে, আমাদের কাজ হবে ওর পক্ষে আমরা 1 প্লাস গুণ করে দিব, একটা 1 গুণ করব, ঠিক আছে, একটা 1 সরি যোগ করব আমাদের এই যে 1 + tan a এটা আনার জন্য, ঠিক আছে, অথবা 1 + tan b এটা আনার জন্য। তাহলে আমি প্রথম কাজ কি করলাম দেখো, tan a এখানে মনে করো তুমি 1 + tan 1 দিয়ে গুণ করে দিছো, প্লাস হচ্ছে tan b, ঠিক আছে, প্লাস হচ্ছে tan a tan b। তাহলে যোগ করলে কি উভয় পক্ষে যোগ করতে হবে না, এই পাশে যোগ করলে কি থাকে, 2 থাকে না, 1 আর 1 যোগ করলে 2। এবার কাজ হচ্ছে আমাদের দেখো কমন নেয়, এবার কাজ হচ্ছে কমন নেয়। প্রথম লাইন দেখো আমি লিখে পাই 1 + tan a আমি দেওয়া আছে, 1 + tan a তুমি পাইছো, আচ্ছা খুবই সুন্দর। এখানে দেখো tan b আছে, এখানেও tan b আছে, তাই না। তো তুমি যদি tan b কমন নিয়ে নাও, দেখো tan b আমি কমন নিলাম, তাহলে কি থাকলো, এখানে 1 + tan a থাকলো, 1 + tan a ইকুয়াল কত, ইকুয়াল থাকলো 2, ঠিক আছে। তাহলে আমি দেখো উৎপাদকের যে নিয়মটা যেটা কমন আছে ওটা নিয়ে নিলাম, 1 + tan a যদি কমন নিয়ে নেই, পরে থাকলো কি 1 + tan b না, 1 প্লাস, যেটার মানে আমাদের বের করতে বলছে। তাহলে আমি দেখো 1 + tan a ইন্টু 1 + tan b এটার মান কত পাইলাম, 2 পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের এক্সট্রা করে জাস্ট এখানে কি 1 প্লাস করতে হয়েছে, কেন, এই যে 1 + tan a বা 1 + tan b এটা মিলানোর জন্য, আমাদের এখানে এক্সট্রা হয়ে মিলবে না, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো, যদি cos θ = 12/13 হয় তাহলে tan θ এর মানটা কত। এগুলো আমরা ছোটবেলায় করছি। তোমাকে এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি এবং এটা কি দেওয়া আছে, অতিভুজ, তাই না। tan θ এর মান কত, tan θ এটা সমান আমরা কি জানি, লম্ব ডিভাইড বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে এক্সট্রা করে কি লাগবে, তোমাকে লম্বটা বের করতে হবে। তাহলে আমি লম্বটা বের করব কিভাবে, লম্ব এটা সমান আমরা জানি √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো চলো মানগুলো বসা দিই। অতিভুজ স্কয়ার মানে অতিভুজ কত, নিচেরটা 13 স্কয়ার মানে 169, ভূমি স্কয়ার মানে কত, 12 মানে 144, তার মানে তুমি পাচ্ছ √25। এখানে প্লাস মাইনাস 5 আসবে, কি আসবে, প্লাস মাইনাস 5 আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস 5 আসবে। তাহলে আমাদের লম্বটা কি আসলো, প্লাস মাইনাস 5। দেখো cos θ এর মান 12/13 মানে পজিটিভ, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, এখানে অপশন দেখবা, এখানে অপশন দেখবা কি দেওয়া আছে, লম্ব বাই অতিভুজ না, তাহলে তুমি এখানে দুইটা মান পাবা, tan θ ইকুয়াল পাবা হচ্ছে প্লাস মাইনাস 5। আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে tan θ মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হবে। তাহলে 5 ডিভাইড বাই লম্ব বাই ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে তোমার 12, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 5/12, এটা হচ্ছে অ্যান্সার। যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ দিতে পারো, নেগেটিভ তাহলে নেগেটিভ, কিন্তু এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, sin a - 30 ডিগ্রি প্লাস sin a + 150 ডিগ্রি। আচ্ছা তো এরকম যখন থাকবে, যখন স্কোয়ার থাকবে, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার, তখন একটাকে কজ আনতে হবে, ঠিক আছে, একটাকে কজ বানাইতে হবে। যেহেতু দুইটাই সেম, তাহলে কোণের মানটা তুমি সেম করার চেষ্টা করবে, কোণের মানটা সেম করার চেষ্টা করবে, ওকে।
আর এ প্লাস সূক্ষ্মকোণ আনার চেষ্টা করবা, সেটা কি π/2 প্লাস থিটা অথবা পাই প্লাস মাইনাস থিটা, এভাবে হয় পাই অথবা π/2 এটা সম্পর্ক 90 ডিগ্রি প্লাস মাইনাস অথবা 180 প্লাস মাইনাস। তাহলে যেহেতু এখানে 150 আছে, তাহলে আমি কি করবো বলো তো, এখানে সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস 150 আছে না, 150কে তুমি কিভাবে লিখতে পারবো তো, 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি লিখতে পারো। আমি কি বললাম, যদি এরকম থাকে স্কোয়ার না থাকে তাহলে আমরা অনুপাতটা সেম রাখবো না, সাইন সাইন রাখবো, ঠিক আছে। যেহেতু সংখ্যাটা কি কনস্ট্যান্ট না 1 2 3 এভাবে, তাহলে কি দুইটা সাইন সাইন রেখে কোনোভাবে কাটাকাটি করা যায় কিনা। তাহলে আমি যদি এখানে সাইন রাখতে চাই, তাহলে আমি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ 90 ডিগ্রি প্লাস থিটা হলে কস থিটা হয়ে যাবে, সাইন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এখানে 180 ডিগ্রি প্লাস এ মাইনাস 30 ডিগ্রি। দেখো তো 180 থেকে 30 বাদলে কত থাকে, 150 হয়, এখানে মাইনাস 30, এখানে মাইনাস, তাহলে এখানে দ্বিতীয় লাইনে আমরা দেখো 180 প্লাস মাইনাস থিটা মানে সাইন থিটাই থাকবে। তাহলে এখানে সাইন এ মাইনাস 30 ডিগ্রি, সেখানে একটু ভুল হতে পারে, দাঁড়াও 180 মাইনাস, এটা তো দ্বিতীয়, আচ্ছা 180 এ প্লাস আছে না, এ প্লাস তার মানে 30 ডিগ্রি আবার এ যোগ হবে, তাহলে তোমার এখানে তোমার চলে আসবে হচ্ছে মাইনাস চলে আসবে, ঠিক আছে, মাইনাস সাইন তোমার হচ্ছে কি বলো, এখানে তোমার একটা মাইনাস আসবে না, এই যে এখানে একটা মাইনাস আসবে, যখন তুমি মাইনাস দিয়ে বিয়োগ করে দিবা তখন তোমার এখানে একটা মাইনাস আসবে, একটা মাইনাস আসবে, ঠিক আছে, এরকম একটা মান আসবে। তো এটা কনভার্ট করে তুমি সাইন এ মাইনাস 30 ডিগ্রি এটা লিখতে পারো। এখান থেকে তুমি লিখতে পারো যে দুইটা জিরো, যেহেতু একই জিনিস বিয়োগ করতেছো তার মানে এটা কি হবে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো। যদি স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার এরকম থাকে, বা দুইটাই যদি দেখো যে সাইন স্কোয়ার সামথিং প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সামথিং, তো এখানে থাকলে যে কোনো একটাকে তুমি কজে কনভার্ট করে দিবা, ঠিক আছে, যদি স্কোয়ার আকারে থাকে। দেখো এবিসি ত্রিভুজের 3টা বাহুর অনুপাত তোমাকে দেওয়া আছে বি কোণ, তো বি কোণের জন্য কি বি বাহু নিব না, তাহলে বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে cos বি, এটা সমান তুমি লিখবা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা a স্কয়ার প্লাস যেই যার বিপরীত বাহু সেটা হবে মাইনাস a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি এর বিপরীত বাহু হচ্ছে বি কোণ ডিভাইড বাই বাকি দুইটার গুণফল 2 ইনটু এসি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে যদি cos a নিতাম, তাহলে এ কোণের বিপরীত বাহু কি হচ্ছে এ না, তাহলে এখানে এ বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার দিতাম, যে দুইটার যোগফল ওই দুইটার গুণফল নিচে 2 ইনটু ওই দুইটার গুণফল, ঠিক আছে। তাহলে আমরা আমাদের দেখো এ কত অনুপাত এটা বসাই দিব, তাহলে 3 স্কয়ার প্লাস সি এর মান দেখো 5 স্কয়ার দেওয়া আছে, 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 3 ইনটু 5, তাহলে উপরে কি থাকলো 9 আর হচ্ছে তোমার 25, 9 আর 25 যোগ করলে 34 মাইনাস হচ্ছে 49, নিচে থাকলো 30, তাহলে দেখো উপরে কিন্তু আমি মাইনাস, এখানে তুমি পাবো হচ্ছে -15, ঠিক আছে, -15 আর নিচে থাকলো কত 30 ডিগ্রি 30 সরি, ঠিক আছে। তার মানে তুমি এখানে বলতে পারো যে cos বি, এই cos বি এটা সমান কত হচ্ছে -হাফ, তাহলে -হাফ cos কয় ডিগ্রি মান -হাফ cos 120 ডিগ্রি মান, কিন্তু বি ইকুয়াল হচ্ছে cos ইনভার্স -হাফ, তার মানে 120 হবে आंसर, 120 ডিগ্রি হবে आंसर, ঠিক আছে। তাহলে আমাদের आंसर কত, आंसरটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে আমরা কোণের মানটা বের করব, যেই কোণ ওইটার বিপরীত বাহু নিবা, ওকে, তারপরে স্কয়ার করে দেবো মাইনাস বি স্কয়ার। এবার দেখো সাইন ইকুয়াল টু, ওই যে আমরা প্লাস মাইনাসের কন্ডিশন পেলাম না, ওইটা লাগিয়ে যেরকম শর্ত দেওয়া থাকলে, দেখো আলফার মানটা কত π/2, মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, আর প্রথম চতুর্ভাগে সবাই কিন্তু পজিটিভ। টেন এর মানটা কত, সাইন এ এর মান যদি 5/3 হয় তাহলে টেন এর মান কত, এখানে তোমার কি দেওয়া আছে লম্বর অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমির মানটা তোমাকে এক্সট্রা করে বের করতে হবে। ভূমি এটা সমান কি হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ কত 13 স্কয়ার মাইনাস হচ্ছে 5 স্কয়ার, তার মানে 169 মাইনাস হচ্ছে 25, তাহলে রুট করলে কত 144 থাকে, যেটাকে তুমি 12 পাইলা, ভূমি পাইলা 12, অর্থাৎ tan থিটা tan আলফা সমান সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত উপরেরটা 5, ভূমি হচ্ছে 12, 5/12 এটা হচ্ছে आंसर, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস আসবে, এখন কন্ডিশন আমি প্লাস নিব না মাইনাস নিব, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে কি সবাই পজিটিভ না, সবাই পজিটিভ, অতএব তুমি এখান থেকে tan আলফা সমান কি পাবা 5/12। যদি আমাদের এখানে যে শর্ত দেওয়া থাকতো সেটা যদি মনে করো এখানে থাকতো এরকম যে হচ্ছে 90 ডিগ্রি আলফা 180 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি থেকে বেশি মানে সেটা দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে tan এর মানটা কিন্তু নেগেটিভ, তখন আবার এটা নেগেটিভ হয়ে যেত, এরকম হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে 2 sin স্কয়ার 15 ডিগ্রি, এটা ডাইরেক্ট সূত্র, দেখো 2
সাইন স্কোয়ার থিটার সূত্র না, 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার সেটা সূত্র কি ভাই? 1 মাইনাস 2 কস থিটা। আচ্ছা 1 মাইনাস কস 2 থিটা, সরি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে কি বলতো? কস 2 গুণন 15 ডিগ্রি। তাহলে কস 15 ডিগ্রি মান কত? 30। কস 30 এর মান কত? কস 30 এর মান কিন্তু আমাদের কত বলতো? 2 মাইনাস রুট 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 মাইনাস রুট 3 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার 15 ডিগ্রি অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, cos 120 ডিগ্রি প্লাস এ প্লাস cos 120 ডিগ্রি মাইনাস সি, এটা কিসের সূত্র? cos a প্লাস বি cos a মাইনাস বি, এটার সূত্র ডিরেক্ট লেখা যাবে হচ্ছে 2 cos a cos b। ঠিক আছে, 2 cos a cos b সূত্র। ঠিক আছে, 2 cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, তাহলে ভ্যালুটা কি হবে? এটা ডিরেক্ট বসাই দাও তুমি এখানে। আমাদের 2 cos এর মান কত? এর মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা 120 ডিগ্রি ইনটু cos b মানে হচ্ছে cos a। cos 120 মান কিন্তু মাইনাস হাফ, তাহলে 2 গুণ মাইনাস হাফ ইনটু হচ্ছে cos a, তার মানে তুমি কাছে মাইনাস cos a। তো ত্রিকোণমিতিতে যদি ভালো করতে চাও তাহলে যতগুলো ফর্মুলা আছে সবগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। ঠিক আছে, আর ম্যাথে ভালো করতে হলে ভাই তোমাকে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো ম্যাথে যদি সূত্র না মনে থাকে তাহলে তুমি ম্যাথ ভালো করতে পারবে না। ঠিক আছে, ফর্মুলাগুলো মাস্ট তুমি দেখবা। যদি তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো জানো তাহলে তুমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা। দেখো cos স্কয়ার sin স্কয়ার, এটার মান তোমার 1 প্লাস 1 হয়ে যাবে। এটার মান 1 হবে কেন? যখন এরকম থাকবে, দেখো আমি করে দেখাই তোমাকে। বলছিলাম এই cos স্কয়ারটাকে সাইন করবা অথবা সাইনটাকে cos করবা। দেখো cos স্কয়ার পাই বাই 6, ঠিক আছে, প্লাস cos স্কয়ার, দেখো 2 পাই/3 আছে, এটাকে তুমি চাইলে লিখতে পারো যে 5 পাই/2 নম্বরই না, দেখো যে 3 দুগুণে 6 পাই/6। এইটার মান দেখো কাছাকাছি সেম, তাহলে তোমার এখানে পাচ্ছ কত? cos স্কয়ার পাই/6 প্লাস 90 ডিগ্রি। পাই/2 প্লাস মাইনাস থাকলে সেটা cosটাকে সাইন করে দিবে। তাহলে দেখো এখানে sin স্কয়ার পাই/6 পাই, দুইটা সেম না, থিটা সেম না, তাহলে এটার মান কত হবে? 1। এটা হচ্ছে আমাদের आंसर। পরবর্তী দেখো এখানে sin স্কয়ার পাই/8 প্লাস sin স্কয়ার 5, এটাও সেম। আমরা এই sin স্কয়ারটাকে কি করব? এটাকে 1 এ কনভার্ট করব। ঠিক আছে, তাহলে দেখো মানে চলে আসবে। তাহলে এটা দেখো 1, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে, তখন এটা মানে চলে আসবে। ঠিক আছে, এটাও সেম আসবে, এটাও সেম। cos 2 থিটা ইকুয়াল টু 24/25 tan থিটার মানটা কত? তো এই যে cos 2 থিটা, এই যে cos 2 থিটা, এটা সমান লেখা যায় কি বলতো? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে cos 2 এর মান দেওয়া আছে কি 24/25 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ক্যালকুলেশন করে মান বের করে ফেলো। তাহলে এখানে চলে আসছে কত? এখানে চলে আসছে হচ্ছে 24 প্লাস 24 tan স্কয়ার থিটা, আর এই পাশে চলে আসবে 25 মাইনাস 25 tan স্কয়ার থিটা। ঠিক আছে, তো 25 যদি এই পাশে আসে বা 24 এর ব্যাপারটা 25 এই পাশে নিয়ে আসলে, তাহলে এই পাশে তুমি পেলে tan স্কয়ার থিটা, 24 থেকে 25 বাদ দিবা। আচ্ছা যোগ করতে হবে, সরি, এখানে তোমার 49 হবে। 24 আর 25 যোগ করলে 49, তাহলে তোমার 49 tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এই 24 এর পাশে গেলে 25 মাইনাস 24 মানে কত? 1 চলে আসে। তাহলে তুমি এখানে কি পাইলা ভাই? এখানে পাইলা হচ্ছে এই জিনিসটা, আমি সবাই এইগুলো নিয়ে আসি এখানে। দেখো এখানে আমরা পাইলাম 49 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব tan স্কয়ার থিটা সমান কত? 1/49। তাহলে tan থিটা সমান কি হবে? tan থিটা এটা সমান হবে 1/7 না, 1/7 প্লাস মাইনাস 1 বাই প্লাস মাইনাস 7। ঠিক আছে, তো এইভাবে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এবিসি ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, তাহলে cos স্কয়ার প্লাস cos স্কয়ার এটার মানটা কত? এটা খুবই সহজে দেখো, এটাকে এভাবে লেখা যায় না? দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, তার মানে 3 আর 4 এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। 3 আর 4 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাই না? তাহলে আমরা যদি এরকম ত্রিভুজ পাই, দেখো তো এরকম হচ্ছে না?
3 আর 4, তার মানে কি এটা হচ্ছে 3 হবে, এটা হচ্ছে 4 হবে, এটা হচ্ছে 5। তাহলে এই যে কোণ, এই কোণ, আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, আমাদের যে অতিভুজ, অতিভুজ কোনটা বলতো? অতিভুজ 5 না, অতিভুজ হচ্ছে 5। তাহলে এই যে কোণ, এখানে আমরা যদি এবিসি আকারে কনভার্ট করি, সি কোণ, তাহলে দেখো আমাদের এই যে cos সি বা সি কোণ, যেটা এই সি কোণের মান কত? 90 ডিগ্রি না? সি কোণের মান 90 ডিগ্রি। আবার এই যে এই দুইটা কোণ, এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হয়। এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। এ কোণ প্লাস হচ্ছে বি কোণ, এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা যদি তুমি বের করতে যাও, যেমন এ কোণ আমি বের করব, তাহলে কি হচ্ছে এখানে তুমি 90 ডিগ্রি মাইনাস বি এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু আমাদের বের করতে হবে। চলো তাহলে আমরা cos স্কয়ার এটা সাইডে রাখলাম, cos স্কয়ার এ সাইডে রাখলাম, প্লাস বি এর মানটা cos স্কয়ার বি মানে কি? এখানে তুমি cos স্কয়ার বি এ যায় কি লিখতে পারো? 90 ডিগ্রি মাইনাস এ এটা লিখতে পারো। ঠিক আছে, প্লাস cos সি স্কয়ার, সি এর মান কত পাইছি? সি এটা 90 ডিগ্রি না? তাহলে এটা cos স্কয়ার 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে বললাম কি cos স্কয়ার এ সাইডে আছে, তাহলে এই যে cos স্কয়ার এ, cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি সাইন হয়ে যাবে না? তাহলে এখানে তোমার হয়ে যাবে sin স্কয়ার এ, এটার মান কত? এটার মান কত? 1 না? কারণ cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এটা आंसर হবে হচ্ছে 1, যেটা অপশনে দেওয়া নাই। কি এবার -1 মানে এ 1 হবে শুধু। তো ঠিক আছে, आंसर কত? आंसर হবে 1। এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করব। তো এইগুলাই ছিল মূলত আমাদের ত্রিকোণমিতি থেকে ম্যাট্রিক্স থেকে শুরু করে ত্রিকোণমিতি পর্যন্ত প্রশ্ন সলভ। তো এইগুলো একটু ভালো করে দেখো, আমরা স্লাইডটা দিয়ে রাখবো খুব সহজেই। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, সেখানে সবাই যুক্ত হয়ে যাবে। আর ফাইনাল মডেল টেস্টে যারা যুক্ত হবা, ভর্তি হবা, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে।